বুট সেটিং তো ঠিক নাই। ও মাই গড, এখন ঠিক আছে। খুব কাছে নিলে সমস্যা হয়। এটা সেট করে দে তো, সমান করে একটু মাঝখান থেকে দে, মাঝখান থেকে একটু সেট কর। পানি দেখেন তো, এখন সুন্দর আসছে না? নতুন সিস্টেম করছেন? এখানে দিতে হবে, তাছাড়া ও সামনে সমান হয় না। ও সামনে এখানে দিতে হবে, তাহলে সব দেখতে পাবে। এখানে থাকবে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার এটা মনে হয় আগে বড় বলেছিল, আপনি ওটা পরে এটা ভুল হয়েছে। ওকে, স্টার্ট। পেন। আমাদের আজকের ক্লাস কি? প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। আজকে আমাদের পড়া হচ্ছে প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। এখন এর গল্পটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি যারা যারা রেজাল্ট দিছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2 বছরের, তাদের উদ্দেশ্য আমরা বলতে চাই তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। তো এই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। ফৌজদারি কার্যবিধি কি সুন্দর করে তারা পড়তেছেন। যারা বইটা কিনেননি এখনও, তাড়াতাড়ি কিনে ফেলেন। প্রশ্নের ফাঁদগুলো দেওয়া আছে এখানে, কিভাবে ফাঁদগুলো আসবে আমরা অলরেডি বুঝে ফেলেছি। মোটামুটি একটা ধারণা আমরা আজকে নিতে চাই যে আইনের কথা অল্প। তো আমরা যেটা করতে চাই এখানে, যে এই জায়গাটাতে একটু লক্ষ্য রাখতে হবে। একটা স্ক্রিনশট দিলেও হবে। এই জায়গাটাতে প্রেসক্রিপশন, প্রশ্নের যে ফাঁদটা, এইটা আমাকে বুঝতে হবে আগে। আইনের ইতিহাস থেকে এইখানে যেটা পড়তে হবে আপনাদের, কি আসবে? 1861 সাল। শুধু এইটুকুই পড়া লাগবে আমাদের। সো বন্ধুরা, যারা লাইভটা দেখতেছেন তাড়াতাড়ি এসে ধম করে শেয়ার করে দেন। সো দিস ইজ দ্য হাই ভোল্টেজ ক্লাস টু আন্ডারস্ট্যান্ড দ্য লস। তো আমরা যেটা দেখব যে আইনের ইতিহাস থেকে সিআরপিসি পড়তে গিয়ে যেটা পড়তে হবে, যে প্রথম প্রণীত হয় কত সালে এটা আইনটা? 1861। এরপরে সালটাল তার মানে আর কিছু লাগবে না। এটা এই ধারার থেকে কোশ্চেন আসবে 2 পিস, এখান থেকে 1 পিস, আর প্রকারভেদ থেকে 1 পিস, তফসিলের বিষয় থেকে 1 পিস, সংখ্যা বিন্যাস থেকে আসবে 3 পিস, আর প্রকারভেদ থেকে 1 পিস। ও প্রকারভেদ 2 বার আসতে দেওয়ার দরকার নেই। দিন থেকে আসবে 1 পিস, মাস থেকে একটা, বছর থেকে একটা, দণ্ডের পরিমাণ থেকে একটা, আসতেও পারে নাও পারে, এটা তেমন ইম্পর্টেন্ট না। জরিমানার বিধান থেকে আসবে না। এই যে অব্যাহতি, মুক্তি, খালাস আর শাস্তি, এই 3টা জিনিস মিলে আসবে কোশ্চিন একটা। আপিল থেকে একটা, রিভিশন থেকে একটা, কে পারে থেকে একটা, মানে কোন ব্যক্তি, কার প্রতি একটা, ক্ষেত্র একটা, বিচার আদালত একটা, কোনটা আপিল আদালত, বিখ্যাত মামলার থেকে একটা। তো মোটামুটি এখান থেকে কোশ্চিন আসবে আমাদের কয়টা? 20টা কোশ্চিন। আমরা তাহলে দেখে ফেলবো যে কোন 20টা কোশ্চিন আসবে। মোটামুটি একটা ধারণা আমরা নিয়েছি। এখান থেকে যেটা পড়তে হবে আমাদের, আইনের কথা অল্প থেকে যেটা পড়তে হবে, শুধু এই জায়গাটাতে আপনারা 100% দেন। এই জায়গাটাতে 100% দেন যে 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি প্রণয়ন করা হয়। এই জায়গাটা আমাদের শুধু ইম্পর্টেন্ট। আর এই আইনটা কি ধরনের আইন? বাজারের সব বইয়ে লেখা আছে এটা পদ্ধতিগত আইন। মারাত্মক একটা ভুল কথা। এটা হচ্ছে পদ্ধতিগত আইন এবং তত্ত্বগত আইনের সংমিশ্রণ। এটা তত্ত্বগত আইন এবং পদ্ধতিগত আইনের সংমিশ্রণ। কিন্তু ভুল করে বাজারের যে বস্তা, আমার অবশ্যই এগুলো দেখে সংশোধন করে নিবে তবুও মানুষ শুদ্ধ শিখুক। শুদ্ধ শিখা ভালো। আসলে এরা বোঝে না যে এটা এই কোমলমতি সন্তানের থেকে কি করে, প্রিলিয়াটা ফি নিল, লিখিত একটা নিল, ভাইবা একটা নিল, মডেল টেস্ট একটা নিল, নিয়ে ফকিরপতি বানিয়ে দিচ্ছে। মূল কথা হচ্ছে যে তারা সত্যিকারে ভালো একটা দুর্দান্ত কোচিং সেন্টার চিনল না।
জাতি মানুষ চিনল না। এই জন্যই সম্ভবত আমি এ কারণে বলি ও মানুষ চেনা নাকি সহজ আর অমানুষ চেনা কঠিন। সো এদিকেও এটাও সত্য। তাহলে আমি যেটা বলতে চাইলাম যে এইখানে আইনের কথা অল্পতে আমরা কি পড়ব, আইনের কথা অল্পতে আমরা পড়বো 1861 সাল। কথা ক্লিয়ার আছে কিনা, আছে কিনা? এই 1861 সালে এই আইনটা প্রথম কি হয়, প্রণয়ন করা হয়। তাহলে আমার কথা হচ্ছে এখন আইনের মিলের দিকে যদি একটু মুখ ফিরে আমরা নেই তখন কি আমাদের পাপ হয়ে যাবে? আইনের মিলের দিকে যদি যাই, 1859 সালে কিন্তু দুটো আইন প্রথম খসড়া প্রণয়ন করা হয়, একটা সিপিসি আর একটা লিমিটেশন অ্যাক্ট। তাহলে এইটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে যে 1859 সালে তাহলে সর্বপ্রথম সিপিসি এবং লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন সর্বপ্রথম খসড়া প্রণয়ন করা হয়। তাহলে 1859 আর 1861 সাল খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো এবারে যে বিষয়টা আসছে কোন আইন কোন ধরনের, এই আইনটা কোন ধরনের এইটার জন্য আমরা মোটামুটি শিখাই আপনাদের সুদ কথাটা শিখাই। কি শিখাই বাবা? সুদ। তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি হচ্ছে তত্ত্বগত আইন, তত্ত্বগত আইন। আর বাকি আইনগুলোকে কি বলা হয়? পদ্ধতিগত। মানুষ বলে, আমি শিখাই দেখে বলে বেশিরভাগ পদ্ধতি তাই এই অ্যাঙ্গেল থেকে, কিন্তু দিন শেষে এই ফৌজদারি কার্যবিধি কিন্তু পদ্ধতিগত এবং তত্ত্বগত আইনের সংমিশ্রণ। এবার আমার প্রশ্ন হচ্ছে কিভাবে এটা পদ্ধতিগত? আমরা জানি এখানে একটা বিচারের ফৌজদারি মামলার ধাপ আছে কি না? যে এখানে জিআর কেসের ক্ষেত্রে সিআর কেসের ক্ষেত্রে একটা ধাপ আছে, জবানবন্দি জেরা টেরা এগুলা করা হয়, পদ্ধতি আছে, এই জন্য এটা পদ্ধতিগত। কিন্তু তত্ত্বগত আইন কেন? সাবস্টেন্টিভ ল আর প্রসিজারাল ল, এটা ইংলিশে অ্যাডজেক্টিভ ল বলা হয়। এবং তত্ত্বগত আইন কেন? আমরা দেখেছি 4-1 এতে কি আছে, কার সংজ্ঞা দেয়া আছে বলো তো বাবা? 4-1 এতে অ্যাডভোকেটের সংজ্ঞা দেয়া আছে নাকি? হ্যাঁ, তার মানে 4-1 বিতে কি আছে? বেইলেবল অফেন্স। এই যে আইনটা সংজ্ঞা বা অধিকারকে স্ফুটিত শাস্তির উল্লেখ করে সেগুলোকে তত্ত্বগত বলা হয়। সো আমরা বলতে পারি যে আইনের প্রকৃতিটা হচ্ছে পদ্ধতিগত আইনও এবং তত্ত্বগত আইনও। সো কেউই বলতে পারবে না ধাম করে যে এটা শুধুই পদ্ধতিগত আইন। বাজারের সব বইয়ে কিন্তু ভুল তথ্য লেখা আছে, যারা ভুল পড়ছেন বাজারের বই পড়েন না। আমাদের এই যে ল ডক্টর কিনেন, ল ডক্টর আইনের শ্রেষ্ঠ কোচিং, এক নজরে আমরা এক নজরে এটা দেখতে গিয়ে পুরো আইনটাকে তছনছ করতে পারি আমরা নিমেষে। কিভাবে সেটা আসুন আমার সাথে বলেন। প্রথমে আসাদ, সবাই বলেন প্রথমে আসাদ, প্রথমে আসাদ, পরে পরে কে? তপু। আবিষ্কার, আবিষ্কার বানান যদিও মূর্ধন্যস্বক ভুল করে লিখতেছি বুঝার খাতিরে, আবিষ্কার করে বোঝানোর খাতিরে তাই। তাহলে প্রথমে এই একটা ছোট্ট লাইনে পুরো 565 সেকশনের তছনছের খেলা আমরা দেখতে পাবো। তাহলে কিভাবে দেখবো একটু আসুন। প্রথমে মানে প্রাথমিক বিষয় বলি। প্রথমে মানে কি বাবা? প্রাথমিক। এই যে প্রথমে মানে আমরা লিখতে পারি প্রাথমিক বিষয়। কত থেকে কত ধারা? 1 থেকে 5 ধারা। এখানে কোন ধারাটা পড়বো? শুধু আমরা 4 ধারাটা পড়বো। কোন ধারাটা পড়বো স্যার? শুধু 4 ধারা। এই 4 ধারাতে এই আইনের বিভিন্ন সংজ্ঞা বলা হয়েছে, বিভিন্ন সংজ্ঞা। এই সংজ্ঞাগুলো পড়ার দরকার নাই, নিমিষে যারা 1 মিনিটে পড়তে চান তাহলে ল ডক্টরে ভর্তি হয়ে যান, কন্ট্রাক্ট বেসে বা জেনারেল বেসে বা স্পেশাল বেসে। যে কন্ট্রাক্ট বেসের সুবিধা কি? মাত্র 200 প্রশ্ন এমসিকিউ পড়লেই হবে, রিটেন 13 প্রশ্ন পড়লেই হবে। জেনারেল বেসের সুবিধা কি? সব পড়তে হবে। আর স্পেশাল ব্যাচের সুবিধা কি? হাফ পড়তে হবে। সো যারা এখন পাশ করলেন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন। ল ডক্টর যে আর এই হোম সেন্টার লিফটের 3 314 নাম্বার রুম। আর আমাদের একটাই নাম্বার, আমাদের কয়টা নাম্বার? একটাই নাম্বার। কি নাম্বার? 0178364317 নাম্বারে ক্লিক করেন, ভর্তি হয়ে যান তাড়াতাড়ি। খুবই একটা একবারে যদি ছক্কা মারতে চান তাহলে প্রথমে গেল। এরপরে আতে কি বাবা বলো তো? আতে হচ্ছে আদালত, যে ফৌজদারি আদালত যে আছে, এই শ্রেণী বিভাগ গঠন, তার ক্ষমতা টমতা কোথায় আছে? 6 থেকে 41 ধারাতে। লক্ষ্য রাখুন 6 থেকে 41 ধারাতে আমরা কি পড়বো, কথা কিন্তু এইটা। 6 থেকে 41 ধারাতে আমরা কি পড়বো এটাও কিন্তু ফ্যাক্টর। তাহলে আমরা এগুলা বলবো। তাহলে প্রথমে আসাদ, তারপরে সাথে কি বাবা বলেন তো? সাথে কি? সাথে কি? সাথে সাধারণ। এখন প্রশ্ন হচ্ছে কি সেই সাধারণ বিধানাবলী? এখানে কোনগুলোকে আমরা সাধারণ বিধানাবলী বলবো? এগুলোতে আমরা কিন্তু এটা বুঝছি, প্রাথমিক বিষয় বলি সংজ্ঞা টঙ্গা এগুলো আছে। এই বুঝিনি? এই ফোন সাউন্ড অফ করো। এই এটা কি সংজ্ঞাগুলো আছে তাই তো? আর আদালত মানে কি? সেই আদালতগুলো কি কি আমরা হচ্ছে জানি যে
যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আছে, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর আছে, তারপরে সিএমএম আছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, সেশন জাজ কোর্ট আছে, তারপরে আবার কি আছে, হাইকোর্ট আছে, আপিল বিভাগ আছে, এগুলো আছে, তাই তো? তাহলে আদালতটা আমরা কিন্তু প্রাথমিক বিষয়গুলো বুঝছি কিনা, এটা কি বুঝছি কিনা? এবার আমাদের খেলা হবে সাথে প্রথমে আসাদের, ওই যে আসাদের আমরা কি নিচ্ছি বাবা? সা নিচ্ছি। সা মানে কি? সাধারণ বিধানাবলী। এখন দিন শেষে এই সাধারণ বিধানাবলী আমরা বুঝি না, তাহলে সাধারণ বিধানাবলী কি জিনিস একটু লিখে ফেলেন। সাধারণ বিধানাবলী হচ্ছে গ্রেপ্তার। সাধারণ বিধানাবলী মানে কি বাবা? গ্রেপ্তার। তারপরে কি? পলায়ন। অনেক সময় গ্রেপ্তার করবে, পালিয়ে যায় না, আবার পুনরায় গ্রেপ্তার করে না, এই করে কিনা? এইগুলোকে পরীক্ষায় যদি আসে, রিটেনে লিখিত পরীক্ষায় আসে যে ফৌজদারি কার্যবিধিতে সাধারণ বিধানাবলী বলতে আপনি কি বোঝেন, বিখ্যাত মামলার আলোকে লিখুন, তখন একটা সন্তান বুঝবেই না যে সাধারণ বিধানাবলী আবার কি জিনিস। তাহলে আমরা বলতে পারছি যে গ্রেপ্তার আছে, পলায়ন আছে, পুনরায় গ্রেপ্তার আছে, আরো অনেক কিছু আছে, আমরা পড়াবো, অনেক কিছু আছে। যে পরীক্ষায় যদি আসে ফৌজদারি কার্যবিধিতে জেনারেল, এটাকে যদি ঘুরে দেয়, জেনারেল প্রভিশন বলতে আপনি কি বোঝেন, জেনারেল প্রভিশন বলতে আপনি কি বোঝেন, আইনের বিখ্যাত মামলার আলোকে লিখুন, তখন আপনি কি করবেন? বা উদাহরণ সহ লিখুন, বা আইনের বিধান অনুসারে লিখুন, তখন একটা সন্তান বোঝেই না যে সাধারণ বিধানাবলী আবার কি জিনিস। এই জায়গাটা দিয়ে ধরা খায় যায়। তাহলে রিট এমসিকিউতে কি আসতে পারে? এমসিকিউতে আসতে পারে নিচের কোনটি সাধারণ বিধানাবলীর মধ্যে পড়ে না, নিচের কোনটি সাধারণ বিধানের মধ্যে পড়ে না বলে আমি অপশন দিচ্ছি, গ্রেপ্তার, পলায়ন, পুনরায় গ্রেপ্তার, জামিন। উত্তর জামিন। সাবাস। তার মানে কোশ্চিন যে অ্যাঙ্গেলে আপনাকে ঘুরাক না কেন, আপনি কিন্তু সক্ষম। এবং রিটেন একসাথে, খেয়াল করছেন কিনা, প্রিলি, রিটেন, ভাইবা একসাথে যাচ্ছে কিনা, প্যারালাল। প্রিলিতেও আপনি ফাটাবেন, রিটেনও আপনি ধমাধম লিখতে পারবেন। সো লক্ষ্য রাখুন। এরপরে আমরা কি দেখবো বাবা বলো তো? এই যে অপরাধ দমন, প্রথমে আসাদ দ, এই যে দ, এই আসাদের দ, দেখেন লক্ষ্য রাখুন, এই যে আসাদ ছেলেটা, এই যে আসাদ, এই ছেলেটা আসাদ গে, হ্যাঁ, এই যে আসাদের আতে আমরা কি লিখলাম বাবা বলেন তো? আদালত। এই শুধু আদালত, এগুলো ফৌজদারি টৌজদারি লেখার দরকার নাই, আদালতের তো গঠন ক্ষমতা এগুলো থাকবেই। আর সাথে কি সাধারণ বিধানাবলী। এখন সাধারণ বিধানাবলী কি? গ্রেপ্তার, পুনরায় গ্রেপ্তার, আমরা পড়াবো, একটু পরে আমরা যাচ্ছি ইন ডিটেল দেখাচ্ছি। তাহলে পরীক্ষায় যদি রিটেনে আসে সাধারণ বিধানাবলী বলতে আপনি কি বোঝেন, লিখতে পারবেন কিনা? এবার যদি আপনাকে বলা হয় দতে কি বাবা? কি দমন? হাউ টু যে প্রিভেন্ট অফেন্সেস, কিভাবে অপরাধ দমন করতে হবে, সেই বিধানাবলী কোথায় আছে? 106 থেকে 153। এইটা প্রত্যেকটা টপিক। এখানে কয়টা খণ্ড আছে বাবা বলেন তো? সিআরপিসিতে খণ্ড কয়টা আছে? 9টি। এই 9 খণ্ডে কোশ্চেন আসবে 9 দুগুণ 18টা। কয়টা আসবে বাবা? তার মানে এখানেই কিন্তু একটা সন্তানের পড়া শেষ করা যায়, এখানেই শেষ করা যায়, অন্য পাতাতে যাওয়ার দরকারই নাই। কি আসবে আমি বলে দিতে পারবো যে 20টা কোশ্চেন আসবে, কিন্তু 9 দুগুণ 18। তাহলে এখন প্রশ্ন আর দুটা কই গেল? এমন হতে পারছে না? ধারার থেকে আর দুটা ঢুকে দিবে। তবে এবারে একটা বিখ্যাত মামলা তুলে দিবে। এবারে কি দিবে? হুট করে বিখ্যাত মামলা কেমন তুলে দিবে? বলবে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ 55 DLR, পেজ নাম্বার 363। এটি কোন বিষয়ের সাথে জড়িত? এরকম একটা কেস কিন্তু এবারে ঢুকে দেবে, 54 ধারার সাথে জড়িত। সাইফুজ্জামান ভার্সেস স্টেট, মানে কোনটার সাথে কোন জাজমেন্ট আছে, আমাদের দেশের ডিএলআর কি বলছে, এমএলআর কি বলছে, অল ইন্ডিয়ান রিপোর্টার এআইআর কি বলতেছে, বিএলডি সাহেব কি বলতেছে, আমাদের চুপি চুপি এসে এগুলোকে আমাদের বুঝতে হবে। তাহলে আইনের সাহিত্যিক রসটাকে আমরা কম্প্রিহেন্ড করতে পারবো বা গ্র্যাপস করতে পারবো। ক্লিয়ার? তাহলে আমরা দিন শেষে আমরা কি বুঝতে পারছি কিনা? এরপরে অপরাধ দমন গেল, এরপরে কি আছে? প্রথমে আছে পরে। পথে কি বাবা? পথে, পরে তপু, পরে বলতে কিছু নাই, পরে বলতে কিছু নাই। ত, এই যে তপুর এখানে ততে তদন্ত, এলা কাটে দেন, এলা রাখবে না। ততে তদন্ত মানে পুলিশকে সংবাদ এবং তাদের তদন্ত ক্ষমতা। এই যে পুলিশ তদন্ত করবে, এই যে পুলিশটা কি করবে? তদন্ত, তাই না? তদন্তর আবার সংজ্ঞা আছে 4-1 ঠ। কেন ঠ? ঠতে ঠকানো, ঠতে কি বাবা? ঠকানো। আর পুলিশরা সবসময় ঠকানোরই চিন্তা করে। এবার চিন্তা করবে 4-1 টতে কি? 4-1 টতে সংজ্ঞা আছে টাক মাথা, টতে কি? টাক মাথা। আর ম্যাজিস্ট্রেট গুলা কি হয়? সবসময় টাক মাথায় হয়। তার মানে এটা ম্যাজিস্ট্রেট গুলা কি করে? অনুসন্ধান করে। তাহলে অনুসন্ধান কোথায় আছে বাবা? ম্যাজিস্ট্রেট গুলা টাক মাথায়, টাক মাথারা অনুসন্ধান করে। ক্লিয়ার? বুঝাতে পারছি?
যেগুলো যেগুলো আসবে সেগুলো বলতেছি। এই যে তদন্ত কত থেকে কত আছে, 154 থেকে 176। আমলযোগ্য মামলার তদন্ত 156, আমল অযোগ্য 155। আমরা এগুলো শিখবো, যেগুলো যেগুলো লাগবে। আজে বাজে একটা মানুষ কি এত বোকারে 565 সেকশন পড়া মনে রাখা সম্ভব? এটা হাফেজ পাইছে যে কোরআন পুরা মাথায় রাখবে? এটা হাফেজ কোরআন রাখা যাবে, আল্লাহর হেল্প আছে, এখানে হেল্প করবে নাকি? এত সহজ না। তাহলে যাই হোক, আমরা ডিবেট করব না। আমরা প্রথমে তপু প, এই পতে কি পদ্ধতি, পতে কি বাবা, কি পদ্ধতি? আসলে একটা সরকার পক্ষে আপনি মামলা পরিচালনার যে পদ্ধতিটা, কেমন পদ্ধতিটা হবে আমরা একটু দেখে আসি, কি সেই পদ্ধতিটা হতে পারে। আমরা যদি চলে যাই এরকম ব্যাকবোন সাহেব ভদ্রলোককে যদি আমরা বলি, আচ্ছা আমাদের এখানে আসেই, আমরা ভদ্রলোক থেকে বলে আসি, এই যে আমাদের ভদ্রলোক চলে আসে, যে কি সেই আসলে পদ্ধতি। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্দান্ত বাংলাদেশের ম্যাপ। পদ্ধতিটা কি? পদ্ধতিটা কি? ধরেন একটা সিলেট, এই অংশটা কি বাবা বলেন তো? এই সিলেটের এমসি কলেজে যখন সিলেট অংশে কোনো যদি ধর্ষণ হয়ে যায়, তার বিচার কোথায়, কোন আদালতে মামলা করতে হবে? সিলেটের এখতিয়ারে যে কোর্ট আছে সেখানে বিচার করতে হবে, নয় কি? তাহলে পদ্ধতি মানে কি? পদ্ধতি বলতে যেমন 177 এটা বলতেছে, তাহলে 178 কি বলতেছে, 182 কি বলতেছে, 183 কি বলতেছে, 188 কি বলতেছে। এটাই তো খেলা, এইটাই তো খেলা। তাহলে আমরা একটাকে মিল করব। আমরা জানি একটু ড্রব্যাক করে যদি চলে যাই সিবিসি ভদ্রলোকের দিকে, আমরা জানি এটা যদি চট্টগ্রাম, এটা চট্টগ্রাম না? আচ্ছা এটা সিলেট না? আচ্ছা ধরে নিলাম এটা রাজশাহী না? আচ্ছা এটা ঢাকা না? এই ঢাকাতে ধরেন বিষয়বস্তু অবস্থিত, মামলা কোথায় করবেন? তাহলে ওটা কি 16 ধারায়? ভিন্ন ভিন্ন এখতিয়ার থাকে, এমন একটা মামলা পড়ে গেছে, এমন এখানে রাঙামাটিও কিছু সম্পদ পড়ে গেছে, খাগড়াছড়িও পড়ে গেছে, তখন ভিন্ন ভিন্ন এখতিয়ার যদি থাকে, তাহলে আমার সিবিসি বলতেছে কি, তাহলে এটা শত্রু, যে কোনো এক জায়গায় মামলা করতে হবে। এবার 18 কি অনিশ্চিত, নদী ভাঙনের ফলে একটা চৌহদ্দি দেখা যাচ্ছে না, তখন কি অনিশ্চিত হলো না জীবনযাত্রা? তখন সিবিসি কি আসবে 18। হ্যাঁ 19 কি ক্ষতিপূরণের, ধরেন এখান থেকে একটা ওষুধ কিনছে, খাইছে খাইছে খাইছে, রংপুরে যায় খায়, ওখানে ক্ষতি হয়ে মারা গেছে, তাহলে এই মামলা করবে ক্ষতিপূরণের কোথায়? 19 ক্ষতিপূরণের মামলা। আর অন্যান্য মামলা যেগুলা, এগুলা বাদে যেগুলা বিবাদী যেখানে বসবাস করে 20 ধারা, আমরা কিন্তু সিপিসি ভদ্রলোকে সেগুলো আমরা দেখেছি। সেই একই খেলা, সেই একই খেলাই হচ্ছে 177 থেকে আমাদের কত 403। এই 403-এ কি আছে? ডাবল জিউপার্ডি, ডক্ট্রিন অফ ডাবল জিউপার্ডি, মানে এটাই হচ্ছে রেস জুডি কাটা। এই রেস জুডি কাটা সিপিসি ভদ্রলোক বলতেছে 11-তে আছে, এটা এভিডেন্স একটা আছে, এভিডেন্স একটা আছে 40-এ, এটা জেনারেল ক্লোজেস একটা আছে 26-এ, এটা কি এসআর একটা আছে 29-এ। এই বিভিন্ন জিনিসে মাদকদ্রব্য আইনে স্পেশাল লয়ের বিভিন্ন জায়গায় অবস্থান করে নিয়েছে আমাদের ভদ্রলোক রেস জুডিকাটা বা ডক্ট্রিন অফ ডাবল জিউপার্ডি। ক্লিয়ার? তাহলে আমরা এই ভিজুয়ালাইজেশন থেকে যেটা উপলব্ধি করলাম, সহজেই বুঝতে পারলাম। তাহলে কথা হচ্ছে এটা তাহলে কি আসলে এই যে পদ্ধতি, এই পদ্ধতি থেকে কি বলবো আমরা? আসলে আপনি কোথায় মামলা করবেন, কেমন ভাবে করবেন, এটা করা যাবে কিনা, দেশের বাইরে হলে কি হবে, অনিশ্চিত হলে কি হবে, ওই একই প্রসঙ্গ আমাদের এই ভদ্রলোক সিবিসিতে কোথায় আছে? এই ভদ্রলোক সিবিসি শুরু থেকে কি 20 পর্যন্ত এই একই কথাই, কিন্তু সেই গল্পই 177 থেকে 403-এ বলছেন কে? আমাদের ভদ্রলোক সিআরপিসি সাহেব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তাহলে আমরা খুব মজা করে কনসেপ্টটা গ্রো করছি। ভিতরে কি আসবে আমরা বলতেছি, প্রিলিতে কি কোশ্চেন আসবে, রিটার্ন কি আসবে আমরা বলতেছি। আচ্ছা এরপরে কি আছে? প্রথমে তপু আবিষ্কার, আতে কি বাবা? আপিল রেফারেন্স রিভিশন 404 থেকে কত 31-এ এইটা। আর এরপরে আবি, বিতে কি বিশেষ কার্যক্রম। এখন অনেকে কিন্তু বোঝে না যে বিশেষ কার্যক্রম জিনিসটা আবার কি। আপনি যখন বিশেষ উন্মাদের বিরুদ্ধে মামলা করতেছেন, তখন এটা কি? আর কি বিশেষ কার্যক্রম থাকতে পারে? হ্যাবিয়াস কর্পাস নাকি? হ্যাবিয়াস কর্পাস রিট নাকি? আমাদের রিট কত প্রকার? নিহু উবোকা, নিহু নিহু উবোকা। এই রিট শব্দটা আছে সংবিধানের 104 অনুচ্ছেদে, রিট শব্দটার উচ্চের কাছে, কিন্তু 102-এ তার ব্যাখ্যা আছে, কিন্তু রিট শব্দের আলোচনা এই রিট শব্দটা নাই। ওখানে বলা আছে টু ডু, রিফ্রেন ফ্রম ডুইং, এইরকম আছে কথাগুলো, ফ্রেজ ব্যবহার করা হয়েছে। নিতে কি নিষেধমূলক রিট, হুতে হুকুম জারি রিট, উতে উৎপ্রেষণ রিট, বন্দি প্রদর্শন, কারণ দর্শাও রিট। এই রিটের মধ্যে আপনি দেখেছেন যে বন্দি প্রদর্শন রিটটা অবস্থান করে নিয়েছে আমাদের ভদ্রলোক 491 ধারাতে। এটা ইম্পর্টেন্ট।
বলেন তো, কিছু বলবেন? হ্যাঁ জি প্লিজ। ও নিষেধমূলক, রিট অফ প্রহিবিশন, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ কোয়ারেন্টু, রিট অফ হ্যাবিয়াস কর্পাস, রিট অফ তারপরে কি রিট অফ কোয়ারেন্টু, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ প্রহিবিশন, রিট অফ ম্যান্ডামাস, রিট অফ সার্সেরিও, রিট অফ হ্যাবিয়াস কর্পাস, রিট অফ কোয়ারেন্টো। সো এগুলা ব্যাপার না আমাদের। তাহলে 400 পরীক্ষায় যদি বসে হ্যাবিয়াস কর্পাস রিটের প্রসঙ্গ আছে কত ধারায়, আপনি দেখাবেন 491 ধারা। এরপরে আছে কি আবিষ্কারের দন্তস্বতে সম্পূরক বিধান। এখন এই সম্পূরক বিধান বলি মানুষ আবার পরীক্ষায় যদি বলে ফৌজদারি কার্যবিধিতে সম্পূরক বিধানাবলী বলতে আপনি কি বোঝেন, আইনের বিধান উল্লেখপূর্বক লিখুন, তখন কিন্তু মানুষ পায় না। সম্পূরক বিধানা বলি কি জিনিস? সম্পূরক বিধানাবলী মানেই হচ্ছে জামিন। কি জামিন? সম্পূরক বিধানাবলী মানেই জামিন। সম্পূরক বিধান মানে হচ্ছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, অন্তর্নিহিত ক্ষমতা। সম্পূরক বিধান মানেই হচ্ছে মামলা স্থানান্তর, এগুলোকে ট্রান্সফার করা, এগুলোকে সম্পূরক। পরীক্ষায় যদি আসে রিটেনে ফৌজদারি কার্যবিধিতে সম্পূরক বিধানাবলী বলতে আপনি কি বোঝেন, আইনের বিধান উল্লেখপূর্বক লিখুন, পারবেন কিনা? হ্যাঁ জি, 561 এর এ, এটা কি আছে? ইনহারেন্ট পাওয়ার অফ দ্য, শুধু হাইকোর্টের এটা পাওয়ার আছে, কিন্তু 151 যেটা সিপিসিতে এগুলো সকল কোর্টের, সকল দেওয়ানি কোর্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝে ফেলছি। এখন যে বিষয়টা আমরা দেখব যে ইংলিশ ভার্সন, এই যে ইংলিশ ভার্সন শব্দটা কেন ব্যবহার করা হলো? যে হুট করে একটা কথা তুলে দিয়ে বলবে এটি কোথায় আছে, নাকি পারবে না? অধ্যায়ের বিষয়বস্তু কোন অধ্যায় কি আছে, প্রারম্ভিক মানে প্রিলিমিনারি, ইংলিশও আসে না, মাঝে মাঝে আসতে পারে কিনা, কোন অধ্যায় কি আছে, হুট করে বলবে কি আপিল কোন অধ্যায় আছে, হ্যাঁ পারে কিনা? তাহলে আমরা এখন যেটা দেখব, যা পড়া লাগবে সেটা পড়ব, যেটা পড়া লাগবে সেটা পড়ব, আজে বাজে পড়ব। এই তফসিল থেকে একটা কোশ্চেন আসবে। এই যে সেদিন কিন্তু 4 তারিখে পরীক্ষা হলো বিজিএস, সেখানে কিন্তু এখান থেকে এটা আসছিল, এই যেটা ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা আছে কোন তফসিলে, এটা আসছে কিন্তু। তাহলে এখন বুদ্ধিটা কি, এটা মনে রাখার উপায় হচ্ছে বাপেশা অফ, বাপেশা অফ। এখন বুদ্ধিটা কি, বাতে কি বাতিল, তাহলে প্রথম তফসিল কি? আচ্ছা, পেতে পেনাল কোডের অধীনে 8টা কলাম, ওই 8টা কলামে মনে রাখার উপায় কি? আমাদের এটা আরেকজন পড়াচ্ছে, সব আমার সূত্র পড়াচ্ছে, এই যে কি যেন একটা কোচিং, সবগুলাই এই যে ডিজুরি ফুজুরি সবগুলাই যে আমার সূত্রগুলোকে ফলো করে পড়াচ্ছে। আমার মানে ভালোই লাগছে, যে খুব যে খারাপ লাগছে তা না। আমি যে সূত্র আবিষ্কার করতেছি ওই কোশ্চেনগুলো তারা এটা দেখে দেখে পড়াচ্ছে। এই সময় কেউ কল দেয়, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যে দিন শেষে কি পেলাম, দিন শেষে মেসেজটা কি এই সমাজের প্রতি আমাদের, যে সব বিসিপিসি বলতে কি, পুরোটার মিনিং হচ্ছে এসতে কি, এসতে হচ্ছে সেকশন, অফেন্স, পুলিশ ওয়ারেন্ট, সমন, বেইল, কম্পাউন্ডেবিলিটি, আর তারপরে হচ্ছে পানিশমেন্ট অ্যান্ড দ্য কোড। ওইটা কি পারো না? আচ্ছা, না পারলে আমি আরো বলে দিচ্ছি, একবার ভিজুয়ালাইজেশন করে দিচ্ছি, ভিজুয়ালাইজেশন করে দিয়ে তোমাদেরকে দিচ্ছি কিন্তু সেদিন। এরকম করে ভিজুয়ালাইজেশন বাংলাদেশের কোনো কোচিং সেন্টারই নাই। সেকেন্ড schedule of the CRPC. Let's have a look here. So this is the systematic way through which you can easily comprehend that. So this is the systematic way. Please. What exactly? Oh my God. Please. Let's have a look here. এই যে সেকেন্ড কি স্ক্যাজিউল, এটাই আবার আরে ডিজুরি ফিজুরি যারা কোচিং চালাচ্ছে ফালতু একটা কথা, মিনি ফিনি, আরে বোকারা উচ্চারণই পারে না, সেখানে আসলে মেধাবী ছাত্ররা, বুদ্ধিমান ছাত্র এখানে কেন ভর্তি হয় আমি বুঝি না। আমরা ইনস্ট্যান্ট এখানে সুন্দর করে দেখাতে পারি প্রযুক্তি দিয়ে। লক্ষ্য রাখো সব বিসি জিনিসটা কি বুঝাইছি, এই যে এস ও পি এস বি সি পি সি, এস থেকে সেকশন। তাহলে প্রথম কলামে কি আছে, পরীক্ষায় যদি আসে ওই দ্বিতীয় তফসিলের প্রথম কলামে কি আছে? সেকশন মানে কি?
ধারা। এবার যদি বলা হয় দ্বিতীয় কলামে কি আছে? অফেন্স মানে কি? অপরাধ। কি সেটা চুরি করলো না সামারি করলো, কি নাম অপরাধের নাম। এরপরে পিতে কি? পিতে কি পুলিশ মে অ্যারেস্ট উইদাউট, মানে ওই যে পুলিশ কি ওয়ারেন্ট টোরেন্ট বা কিভাবে অ্যারেস্ট করবে সেই বক্য। এসতে কি সমন দেওয়া পারলে সমন দিবে। আর পিতে কি পুলিশ কি করবে? হ্যাঁ। আর বিতে কি বেইলেবল, এটা বেইলেবল কিনা, জামিনযোগ্য না জামিনযোগ্য না। আর সিতে কি কম্পাউন্ডেবল, এটা মীমাংসাযোগ্য কিনা। এই মীমাংসাযোগ্যের প্রসঙ্গ আছে 345 ধারাতে। এইটাও একটা কোশ্চেন এবার কমন আসছিল যে নিচের কোন অপরাধটি আপোষযোগ্য নয়? বেআইনি সমাবেশ পরীক্ষা আসছিল, আমরা কিন্তু এভাবে প্রমাণ করে পড়াই, বেআইনি সমাবেশ। এরপরে হচ্ছে পিতে কি পানিশমেন্ট, আর সিতে কি খৌ ট্রাভেল, কোন কোর্টে এর বিচার হবে? সব বিসিপিসি। এই সূত্র আমি সেদিন দেখতেছি এক মেয়ে প্রশ্ন সলভ দিচ্ছে, আমাদের এটা ফলো করে আমার স্টাইল নকল করতেছে। তারা কি বোঝে না? হ্যাঁ, এরা এত বেকুব। যারা আবিষ্কারক তাদের কাছে পড়া লাগবে, যারা এটা নিয়ে রিসার্চ করে সারা জীবন পড়ে থাকে তাদের কাছে পড়তে হবে না। আপনি কি মনে করেন? তাহলে আমরা আপনার চিল্লায় বলি, প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে। আবার অ্যাগেন, প্রথমে আসা, আমার সুরে, প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে। আবার একবার শুনে নেন, প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে। প্রথমে আসা, এই যে আসাদ তো তুমি আসোই, তার মানে তোমাকে দিয়েই তো আছে, তুমি নিজেও আছো এখানে। আসাদ তুমি বলো তো দেখি জোরে। তাহলে ক্যারেক্টার এখানে কিন্তু দুইজন, একজন ক্যারেক্টারের নাম হচ্ছে আসাদ ক্যারেক্টার, আরেকজন ক্যারেক্টারের নাম হচ্ছে তপু ক্যারেক্টার। তাহলে তপুকে ফিরে পাবো সে কথা ভুলেও ভাবিনি। জহির রায়হানের কোন ছোট গল্পে বলা হয়েছে? 21-এর গল্প। জহির রায়হানের 21-এর গল্পে তপুকে ফিরে পাবো সে কথা ভুলেও ভাবিনি। তাহলে আমাদের যে গল্পটা সিআরপিসি কে আমরা কিভাবে পড়তে পারি? সিআরপিসি কে একটা লাইনে ক্লিক দিতে পারি, সেটা হচ্ছে প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। দেখি ফুয়াদ সাহেব বলো তো বাবা। প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। অ্যাগেন চলে। হ্যাঁ ওয়েট কুইক, দাঁড়াও দাঁড়াও, কুইকলি আবার একসাথে। এখানে ততে কি ইনক্লুডস করছে? কি তদন্ত। ও মাই গড, এই তদন্তের প্রসঙ্গ কত ধারা থেকে কত ধারা পর্যন্ত আছে? 154 থেকে 176। সাবাস। আমলযোগ্য মামলার তদন্ত করা হয় কোন ধারায়? 155 ধারা। 56। আর আমল অযোগ্য 155। বুঝতে হবে, ক্লিয়ার? এই তদন্ত শেষ করতে হবে কতদিনের মধ্যে? পুলিশের তদন্ত এগেন নো প্রবলেম, পাচ্ছে 120 দিনের মধ্যে হয়েছে, ওখানে বিচার্য বিষয় ইস্যু গঠন করাবো, ওটা মাথায় আছে। হ্যাঁ, তার মানে তদন্ত কি ওই যে আরেকটা কি আছে পড়ছিলাম যে জামিনে মুক্তি দিবে যখন, যদি 120 দিনের মধ্যে তদন্ত শেষ না করলে জামিনে মুক্তি দিবে। ওর তো হয়েছে উত্তর, এমনি টেনশন করার তো দরকার নাই। যারা বুদ্ধিমান তারা উত্তর এমনি মাথায় অটো আসবে। এগেন প্রথমে আসা এগেন এই আবিষ্কারের বি প্রেসক্রাইব করতেছে কোনটিকে? এই বিশেষ কার্যক্রম বলতে ফৌজদারি কার্যবিধিতে আপনি কি বোঝেন? একটা উদাহরণ দেন। ও মাই গড। আর আর শাবাশ, বিসিটেড প্লেস। একটু যখন ক্লাস নেবে তখন আন্দাজে পড়া হবে। দ্যাট ইজ দ্য সিস্টেমেটিক ওয়ে থ্রু হুইচ ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আনফর্চুনেটলি মানুষগুলো পড়াচ্ছে মন মরা হয়, আর এর ফলশ্রুতিতে বার কাউন্সিল জুডিশিয়ারিতে ফেল করে বেশি। আনন্দ থাকতে হবে, এবং মাঝে মাঝে একটু বিরক্ত হলে কি করবো আমরা? উঠে একটু শরীরটাকে ফিট করব। সো
এই যে আমরা দ্বিতীয় তফসিলের প্রসঙ্গটা দেখে আসলাম, সেটাকে কিন্তু আমরা দেখলাম সবস বিসিপিসি, তাই না? সবস বিসিপিসি এই সূত্রগুলোকে ব্যবহার করতেছে কারা? সমাজের অন্যরা করুন, কিন্তু তাদের নাম নেওয়া উচিত কিনা? যাদের সিস্টেমেটিক ওয়ে রাত দিন 2 ঘন্টা যে মানুষ ঘুমায় না, তার ক্রেডিটটা সেখানে দেওয়া উচিত। কিন্তু কতটা মূর্খের সমাজ ভরে গেছে, নিজের ভিতরে তো কিচ্ছুই নাই। ওটা তো বলতেও হবে যে দ্যাট ইজ শোফিক্স মেথড, শোফিক্স অ্যাপ্রোচ, অর্থাৎ স্ট্র্যাটেজি। সেটা না বলে কি এটা বলা যাবে? অর্থাৎ ক্রিয়েটিভিটি একটা। সো বুঝতে পারছি যে পরীক্ষায় যদি আপনার আসে এরকম, লক্ষ্য রাখুন যে বেয়ার একটা নির্যাসে আমরা কি পড়ব। যারা বইটা কিনে নি এখনো, তারা খুবই মানে পসার জায়গায় আছে, এত সৌন্দর্য এবং নির্ভুল তথ্যে ভরা। এই বেয়ার একটা নির্যাসে আমরা কি আসলে দেখব? পুরো বেয়ার একটা, আমাদের বেয়ার একটা আছে শফিক্সের, দুর্দান্ত বেয়ার এক, কিনে ফেলবে মাঠে থেকে তারা। এখানে আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি, আইনের ইতিহাস থেকে কোনটা বলে ফেলেছি আসাদ সাহেব? শুধু 1861 সাল আমরা পড়বো, কথা শেষ। আর কিছু পড়বো এখানে দরকার আছে? নো, কোনো দরকার নাই। এরপর বিন্যাসও পড়ার দরকার নাই। এবার তফসিলের এখানে কি পড়া তো শেষ। তোর ফোনটাকে অফ করে দে। ফোন করছে নাকি কেউ? ওখানেও তো শব্দ হবে। অফ তো করার দরকার নাই, আমি করে দিচ্ছি। এখানে নেই, এখানে নেই, সাউন্ডটা অফ করে দিলেই হয়ে যায়। আমার কাছে নিয়ে আই। Again, প্রথমে আছা পরে তবু আবিষ্কার করে, প্রথমে আছা পরে তবু আবিষ্কার করে। Again, তফসিল থেকে আমরা কিন্তু খেলা দেখেছি, এইটা কিন্তু জুডিশিয়ারিতে আসছে। তার মানে এই কোশ্চিনটা কিন্তু 100% এবারও রিপিট করবে। এই কোশ্চিনটা কি করবে? এই বক্স থেকে একটা কোশ্চেন কিন্তু আসবেই আসবে। তাহলে এই জায়গাতে আপনারা দেন 100%। এটা মনে রাখার উপায় কি? এই যে মেয়েটার নাম বাপেশা, এই মেয়েটার নাম কি? বাতাসা। যদি মেয়ের নাম হয় তাহলে বাপেশা হবে না কেন? বাপেশা এমন অবস্থা হয়েছে, অফ হয়ে গেছে, বাপেশা অফ হয়ে গেছে। বাতে কি বাবা? প্রথম তফসিল বাতিল। আর প্রথম কেন বাতিল করে? দেখবে যে কাউকে বিয়ে করলে স্ত্রীগুলা প্রথম বাতিল করতে চায় মানুষ। হ্যাঁ, সবগুলা দূরের ঘাস সব সময় সবুজ মনে হয়। শোনোনি এটা? শোনোনি মনে হয়। আবারও বলি, দেখো, গ্রহ নক্ষত্র দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত, আমার প্রিয় দূরে সরে গেছে এখনো কাদায়, নদীর পারের ঘাস সবুজি মনে হয়, প্রিয়া বুঝলে না ভালোবাসা। শুনুনি, ও প্রিয়া বুঝলে না ভালোবাসা, কতটা ভালোবাসি তোমায়। হাই স্কেলে ধরা হয়ে গেছে আর কি আমার এই গানটা। হ্যাঁ, সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে, প্রিয়া বুঝলে না এ ভালোবাসা। তার মানে নদীর ওপারের ঘাস সবসময় কি মনে হবে? তাহলে প্রথম জিনিসটাকে সবসময় কাছে, যে জিনিসটা প্রথমে কাছেই আছে সেটাকে সবসময় কি সবুজ মনে হয়। আর কিন্তু সেটাকে কি কাছে মনে হয় না, দূরের গুলাক মনে হয়, আর কাছের গুলাকে আউট। আর পেয়াতে কি পেনাল কোডের ওই যে সবস বেশি বেশি, আর সাথে কি মেস্টেডের সাধারণ। এইটাই কিন্তু 1700 বিজিএস এ আসছে। 1700 বিজিএস মানে কি? ষোড়শ নাকি? ষোড়শ না, এটা কি? সপ্তদশ। সপ্তদশ, ওই যে কি যেন এটা আছে রে, অস্পক্রপুতা। ওটাকে বলা হয় বাংলা ব্যাকরণে অস্পক্রপু, অস্প্রকপুতা। অস্পক কি? অস্তে যেটা, পগ সেটাই, ক্রপু সেটা, তা সেটাই। কেমনে? অতে অঙ্কুবাচক যেটা, সংখ্যাবাচক একই, যেমন এক। পতে পরিমাণবাচক বা গণনাবাচক মানে কি এক। আর ক্রতে কি ক্রমবাচক বা পূরণবাচক, ক্রমবাচক মানে কি প্রথম। আর তার তারিখবাচক মানে কি পহেলা। আর পহেলা 1 থেকে 4 পর্যন্ত, এই 1 থেকে 4 পর্যন্ত এটা হিন্দি নিয়মে, হিন্দি নিয়মে হয়েছে। তাহলে আমরা এটা কোথা থেকে বললাম? অস্পক্রপুতা, অস্পক্রপুতা। তেমনি এই ক্রমবাচকে আমরা যখন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবার বলতে বলতে আমরা কি সপ্তদশে চলে যাই না? সপ্তদশের এই তালবর্ষ, এটা
ষোড়শ যদি বলি না, এই যে এখন এইরকম হলে কালে এটাকে বলি কি ষোড়শ। এই ষোড়শের কিন্তু এই তালে বর্ষ। ক্লিয়ার? অস্পক ক্রপুতা, অঙ্কবাচক যেটা সেটাই সংখ্যাবাচক, পরিমাণবাচক যেটা সেটাই গণনাবাচক। তার মানে এইরকম পরিমাণবাচক এক এভাবে লিখতে হবে, আর অঙ্কবাচক বা সংখ্যাবাচক লিখতে হবে এরকম, আর ক্রমবাচক লিখতে হবে প্রথম, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম, আর তারিখবাচক লিখতে হবে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এক, পাঁচই এরকম। ক্লিয়ার বাবা? বুঝা গেছে? একবিংশ, বুঝা গেছে? আচ্ছা, এইখান থেকে আমি বলতেছি এটা আসছিল। তাহলে চতুর্থ তফসিলে কি, অনেক সময় এটাও মনে নাও থাকতে পারে। তৃতীয় তফসিলে যে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, অনেক সময় বলে না আমি থার্ড পার্টি রে ভাই, আমি কিছুই বুঝি না, তার মানে সে সাধারণ মানুষ। হ্যাঁ, অনেক সময় বলে না ভাই আমি থার্ড পার্টি, আমি কিচ্ছু বুঝি না। তাহলে তৃতীয় তফসিলে তো সাধারণ জিনিসই থাকবে। থার্ড পার্টি মানে কি সাধারণ মানুষ ভাই, আমি জেনারেল পাবলিক। আর চতুর্থ তফসিলে কি এসএসসিতে কি পড়ছিলেন বলেন তো স্যার? এসএসসিতে 4 সাবজেক্ট পড়েননি? এই 4 সাবজেক্ট মানে তো অপশনাল সাবজেক্ট, আর অপশনাল মানে তো অতিরিক্ত সাবজেক্ট। এটা চতুর্থ তফসিলে তাই থাকবে না মিথ্যা? আর পঞ্চমের প এর পর তো ফই হয় ফরম সমূহ। 53টি ফরম আছে। ক্লিয়ার? বুঝা গেছে কিনা? 53 না 55টা? 53টা ফরম আছে, তাই নাকি? কত ধারাতে আছে? 5 5 5, এই ধারাতে ওই গল্প বলা আছে নাকি? হ্যাঁ, 555 যোগ করলে কত হয়? 15 হওয়ার কথা ছিল। তাহলে 53 কেমনে মিলাবা? 53টা ফর্ম যে মিলবে কেমনে? 3 5 15, ও মাই গড। এই যে 5 গুণন 3, 3 5 15, এই যে 3 5 গুণ করে দিলে কি 53 না? এটা এর গুণ করে দিলে তো 3 5 15 হওয়ার কথা ছিল, কিন্তু 53 বুঝবো কেমনে? 5 5 5 মানে কি? 3টা 5, 3 গুণন 5, 3টা 5। আচ্ছা যাই হোক, এখানে এত খেলার দরকার নেই, এলে মানুষ এমনিই পারে, সবই যে সূত্র পড়া লাগবে এমন কোনো কথা নয়। তাহলে দ্বিতীয় তফসিলের 8টা কলাম পারবো কিনা? বেইলেবল, whether this case is bailable or not, এর প্রসঙ্গ আছে কোন কলামে? পঞ্চম কলামে। জামিনযোগ্য অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য? পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে, নিচের কোন অপরাধটি জামিনযোগ্য, এরকম আসতে পারে। ফৌজদারি কার্যবিধির প্রয়োগ টয়োগ এটা লাগবে না, ফৌজদারি আদালত এটাও লাগবে না, দায়রা আদালত এইটা লাগবে। দায়রা আদালত তো হট। দায়রা আদালত কি? সবাই লিখে ফেলেন, দাদা অজু করে, দাদা অজু করে। লক্ষ্য রাখেন, দায়রা আদালত আর দায়রা জজ ভিন্ন জিনিস। দায়রা আদালত আর দায়রা জজ ভিন্ন জিনিস। দায়রা জজ ওর একটা, এখানে 3 শ্রেণীর বিচারক থাকে। দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে? দায়রা আদালত, অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে দায়রা জজ। এর প্রসঙ্গ আছে কত ধারায়? 9 ধারায়। ক্লিয়ার? এটা নিয়োগ কে করে? সরকার করে। এই দায়রা আদালত প্রতিষ্ঠা কে করে? পরীক্ষা আসবে সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল। উত্তর কি? পারবো কিনা? আচ্ছা, এগেন, প্রথমে আসাদ পরে তপু আবিষ্কার করে। বোঝেননি? ও দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে। কয় শ্রেণীর? এই যে একটা দায়রা আদালত, এই যে দায়রা আদালতে কোর্ট বসে নাই, এই দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে? কেন? এই যে আদালতে ত আছে, ত এর মাত্রা তুলে দিলে 3 শ্রেণীর। এটা বুদ্ধি কি? দাদা, লেখো, দাদা অজু করে, কারণ বয়স টয়স হয়েছে, অজু বেশি করতেছে। এই দাঁতে কি? দায়রা জজ। দাঁতে কি বাবা? দাঁতে দায়রা জজ। লেখো, দাঁতে কি বাবা? দায়রা জজ। 1 নম্বর শ্রেণী গেল। 2 নম্বর অতে হচ্ছে অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ। এরপর 3 নম্বর শ্রেণী কোনটা? জুতে হচ্ছে যুগ্ম দায়রা জজ। পরীক্ষা আসতে পারে যে দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকে? 3 শ্রেণীর। আবার পরীক্ষা বলবে এরকম প্যাচ যদি আমার মতো যদি কোশ্চেন করে, বুদ্ধিমানের মতো, মূর্খের মতো যদি না করে, তাহলে বলবে নিচের কোনটি দায়রা আদালতের সাথে জড়িত নয়, বা বলতে পারে দায়রা আদালতের শ্রেণীর মধ্যে পড়ে না নিচের কোন জজ সাহেব। হ্যাঁ, দায়রা জজ বোঝনি? হ্যাঁ, সিনিয়র সহকারী দিতে পারে, অতিরিক্ত জেলা জজ ঢুকাই দিতে পারে, ডিস্ট্রিক্ট জজ ঢুকাই দিতে পারে। মানে আসলে কি কোশ্চেন এগুলা কি কঠিন? আমাদের কিন্তু ফলো করতেছে সবসময় কোশ্চেনগুলো, কোনটা ঠিক নয়, কোনটা আলাদা, কোনটা ভিন্ন প্রকৃতির। যারা ল ডক্টরে ভর্তি হয়নি, চ্যালেঞ্জ করে দিলাম, 8 বারে পাশ করবে না। স্যার এখানে আরেকটু বলি স্যার, বলো। যেমন এখানে যে দায়রা কোর্টে যদি
জেলা জজ দেয় একই জিনিস, কিন্তু যখনই সে এটা বিচার করবে তখন সে দায়রা হবে। হ্যাঁ, রাইট। তাহলে যদি বলে যে ও যদি জেলা জজ যখন দেওয়ানি মামলা বিচার করবে, ওই একই ব্যক্তি জেলা জজ হিসেবে পরিচিত হয়। ওই একই ব্যক্তি যদি ফৌজদারি মামলা ডিল করে, তখন এটা দায়রা জজ হয়ে যায়। ক্লিয়ার? এটা খুব সহজ একটা জিনিস। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, ওটা ওখানে বেশি আর পড়তে হবে না। ম্যাজিস্ট্রেট আদালত কয় শ্রেণীর বলো তো? নির্বাহী। এই জায়গাটাতে একটু সূত্র লেখো তো বাবা, সবাই লেখো। ডানি জুবি লেখো তো বাবা, ডানি জুবি লিখে লেখো। ধারা 9 থেকে 12 সবাই লেখো তো বাবা। ডানি জুবি লিখে কি লিখছো দেখি আসাদ, কি লিখছো? কি লিখছো দেখি? ডানি জুবি লিখে টান দিয়ে লেখো 9 থেকে 12। এর ব্যাখ্যাটা দেখো, কি চমৎকার দেখো ব্যাখ্যাটা। এর ব্যাখ্যাটা দেখো, এই সবাই এখানে দেখো। ডানি পরীক্ষায় ধারা মনে রাখার উপায় এটা। ডানি জুবি 9 থেকে 12। তাহলে 9 থেকে 12 মানে কি? 9, 10, 11, 12, তাই না? তাহলে দাঁতে দায়রা জজ, এই দায়রা আদালত, দাঁতে দায়রা আদালত আছে কি 9 ধারায়, আর নিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে কোথায়? 10 ধারায়। জুতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট 11 ধারায়। বিতে বিশেষ ম্যাজিস্ট্রেট 12 ধারায়। এক্সিলেন্ট। ডানি ছবি। তাহলে ধারা মনে রাখার কৌশল, এগুলোকে বলা হচ্ছে ধারা। আমাদের কাছে ধারা মনে রাখার কৌশল মাত্র 1 মিনিট 5 মিনিটে পাবে, কিন্তু অন্য কোশ্চেনগুলো করে কি মিসাই কেমন দেয় ধারা মনে রাখার কৌশল, আবার বলে কি 10টা করে ভাগ করে পড়ো। কেরে পাগলা, ধারা মনে রাখার যদি কৌশলই বলিস তাহলে কৌশল বল। এরকম ও করবে কি 5টা ভাগ করো, 20টা ভাগ করো। আশ্চর্য না? এতই পাগলুরা ওই রুম ভরে যায় ছাত্ররা। কারণ কি? ফি নাই কত? 1000, 500, 2000, 5000, মানে যেটা নেই তাদের। আপনিও একটু সুযোগ দেন। আমাদের সুযোগ নাই, সুযোগ 5.5 লাখ টাকাই লাগবে, কথা শেষ। এখন যে স্পেশাল পড়ছে এর আমাদের সুযোগ নাই। বসুন্ধরার টি শার্ট আর ফার্মগেটের ভ্যানের টি শার্ট এক না। ঠিক আছে। এরপরে দেখো, বিচারিক ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করছে কোন কেসে? মাজদার হোসেন কেস। এই কেসটা কোন কেসে? সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস মাজদার হোসেন এন্ড আদার্স। এই পরীক্ষায় আসতে পারে মাজদার হোসেন কেসে কয়টি নির্দেশনা দেওয়া হয়েছিল? এই 12টা কালকে তোমরা পড়ে আসে এখানে বলতে হবে, কিন্তু এটা জানা ফরজ। 12টা। হ্যাঁ, তুমি অ্যাডভোকেট হতে যাচ্ছ, জুডিশিয়ারিতে জজ সাহেব হতে যাচ্ছ, এই 12টা জানা কিন্তু ফরজ। আরেকটা মোরশেদ কেসে কিন্তু আগাম জামিনের 16টা নির্দেশনা দিছে। আগাম জামিনের যে 16টা নির্দেশন, এটা কিন্তু পড়তে হবে। 16টা নির্দেশনা আছে আগাম জামিনের। এই যে 12টা নির্দেশনা স্যার কোথায় দেওয়া আছে? এটা গুগল সার্চ করার সাথে চলে আসবে। আমার বই কিনো নিজে, আমার কি সুন্দর 12টা লেখা দেওয়া আছে। তুমি যদি 2-1 যারা কিনে নেই, তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাবে, আর যারা কিনছে তারা তো বুদ্ধিমান হয়ে যাবে। তাহলে পরীক্ষায় যদি আসে বাবা মাজদার হোসেন কেসটা, আমরা জানি আমাদের সরকারের অঙ্গ কয়টা বাবা? এই হ্যাঁ, এই সরকারের অঙ্গ কয়টা? 1, 2, 3টা। কি প্রথমে কি বলতো? নির্বাহী বিভাগ, তারপরে কি? বিচার বিভাগ, তারপরে কি? আইন বিভাগ। তাহলে নির্বাহী বিভাগ থেকে এই বিচার বিভাগকে পৃথক করার প্রসঙ্গ কিন্তু আর্টিকেল 22-এ বলাই ছিল, কিন্তু ফখরুদ্দিন গভর্নমেন্ট আসে করছিল না? ভালো করছে। আমাদের এখন ফাটা কেষ্টকে সমুন না? তাহলে এই যে এটা কিন্তু ভালো করছে, কিন্তু দিন শেষে এটা কিন্তু মিথ্যা। তোমরা জানো যে এটা মিথ্যা। পৃথক করছে ঠিক আছে, কিন্তু স্বাধীনতা নাই কিন্তু আছে। এই যদি একটা বিচারক বলে, এই যদি একটা বিচারক মাথা চাড়াতে ওঠে, আস্তে করে পিএম সাহেব বলবে যে একবার চেয়ার থেকে নামে দেবো। কি শুরু করছিস মাস্তানি? এই আসলে তোমরা কনফিউজ। তোমরা আবার জেলে ঢুকে দিতে, বা ওখান থেকে চাকরির নোট, আর ওর জব যদি চলে যায় তাহলে কি বৌসল তো না খাই থাকবে? হ্যাঁ, টেনশনে থাকে। এইটাকে কিন্তু বলা হচ্ছে এই কেসটাকে লিভারসিট ভার্সেস অ্যান্ডারসন। এই কেসটা তোমরা পড়বা, লিভারসিটস ভার্সেস অ্যান্ডারসন। এই লিভারসিট ভার্সেস অ্যান্ডারসন কেসটা ইউকের কেস। সেখানে কিন্তু লিভারসিটে মামলা করছিল একজন, কিন্তু বলছিল যে রাষ্ট্রের জরুরি অবস্থায় খুবই যদি স্টেট নেসেসিটি হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এমার্জেন্সি প্রবেশন করা যাবে, উল্টাপাল্টা করা যাবে, বোতল খাওয়া যাবে, বা মানুষকে কি ধর্ষণ করা যাবে, সব বৈধ, রাষ্ট্র যদি চায়, ইচ্ছা করে। তখন কিন্তু এই লিভারসিট ভার্সেস অ্যান্ডারসন কেসে আমরা দেখেছিলাম সব বিচারক কার পক্ষে রায় দিয়েছিল? রাষ্ট্রের পক্ষে।
কারণ কি, তাদের চাকরি যাবে। ক্ষমতা কোথায় চাচ্ছে? আমরা ক্ষমতা কার কাছে চাই বলতো? সবসময় চাই যে কে পার্টি ইন পাওয়ার আছে তারা ক্ষমতা, অথচ ক্ষমতার মালিক কে? ক্ষমতার আসল সার্বভৌমত্ব কার? তাহলে এই যে আমিও করি, আমি বলছি না, আমাকে বাদ দিয়ে বলতেছি না, তাহলে ক্ষমতার মালিকটাকে, সব সার্বভৌম ক্ষমতার মালিক কে? কিন্তু তাদের পূজা না করে আমরা কি করি? আল্লাহর পূজা না করে করি কার? এ নেতা আছে, ও পার্টি নেতা, ও যতই হোক, তাদের নমো নমো করি কিনা? দ্যাট ইজ দ্য রিয়ালিটি, অ্যান্ড রিয়ালিটি মিনস আ ট্রু সেন্স হুইচ ইজ এক্সিস্টেড ইন লাইফ। তো এই কেসে আমরা দেখেছিলাম সেদিন লিভারসিড ভার্সেস অ্যান্ডারসনে, সবাই তাহলে সবার মতনই। একজন ছিল অ্যান্ডারসন, এ কইছে কি না, তুমি বলতেছো তোমার পা ভাঙ্গা, একাই বলতেছো তা হবে না, আরো 10 জন এসে বলা লাগবে তোর ঠ্যাং ভাঙ্গা কিনা, লেগ ভাঙ্গা কিনা, তখন এটা স্টেট নেসেসারি, যে রাষ্ট্রের এটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু তুমি একাই বলবে তা কিন্তু হবে না। তার মানে ডিসেন্টিং জাজমেন্ট কে দিল? কত বড় কলিজা তার, দেখেন সুমনের মতো আর কি, আমাদের কত বড় কলিজা, তার বুকের পাটা কত। আসলে এটাই সত্য, যাদের টাকার কি নাই, লোভ নাই, মৃত্যুর তাদের কি হবে? সদা সত্য কথা বলবে, এটা কিন্তু রিয়ালিটি। তাহলে উনি যখন বললেন, তখন সিকে এলেন এক ভদ্রলোক, জুরিস্ট। কে বাবা? জুরিস্প্রুডেন্স পড়ছেন, আইন বিজ্ঞান জুরিস্ট। সিকে এলেন, সেমন তো সব জায়গায় সংজ্ঞা দিছে, মানে আমার মতো পিএইচডি করা, ল পারে, উর্দুও পারে, ফার্সিও পারে, কেমিস্ট্রিও পারে, ফিজিক্সও পারে, মানে কবিতাও পারে, সব পারে। তো প্রফেসর স্যামন সব জায়গায় সংজ্ঞা দিছে, ওনারশিপেরও দিছে, পজেশনেরও দিছে, জুরিসপ্রুডেন্সেরও সংজ্ঞা দিছে, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস নিয়ে কথা বলছে, জুডিশিয়াল রিভিউ, প্রেসিডেন্ট, সবগুলাকে তছনছ করছে কে? কথা কিন্তু ওইটাই, যারা পারে সবই পারে, যারা পারে। কিন্তু কিছু মূর্খ সমাজ আছে, তারা বলবে কি এগুলো যার দরকার নাই, তুই পারবি না, আন্দাজে সব হিংসা, কারণ ওদের রিসার্চ গবেষণা নাই, দেখে বলবে যে একটাই থাক, বাংলায় পড়া খালি। তাহলে দিন শেষে আমরা মূল গল্প থেকে ফিরে আসতেছি। এই লিভারসিড ভার্সেস অ্যান্ডারসনে যখন অ্যান্ডারসনকে লক্ষ্য করে সিকে একজন তো আইন বিজ্ঞানী বলছে, কিরে অ্যান্ডারসন, তোর বুকের পাটা এত রে, তোর বুকের পাটা এত, যুগ যুগান্তরে পৃথিবী যতদিন টিকে থাকবে তোর এই জাজমেন্টের কথা প্রতিধ্বনিত হতে থাকবে সুদূর দিগন্তে। এই কোন জাজমেন্ট তুই দিলি রে অ্যান্ডারসন? কিন্তু সত্য নয়, দেখ আমার মুখ দিয়ে বলাচ্ছে না। সিকে অ্যালেন কত জ্ঞানী মানুষ, আবার দেখো আমার মুখ দিয়েই তো বলালো এখনই। তার মানে সত্যের কিন্তু জয় হবেই। হয়তো দেরি হতে পারে, যেমন মুলতুবি দিতে পারে, আল্লাহ আমাদের মুলতুবি দিয়ে রাখছে, কণ্ঠ দিছে বক, কত ক্ষমতা পাওয়ার দেখা, কিন্তু এক সময় কি সাত জাতি, হুদ, ফেরাউন, নমরুদ, হ্যাঁ আদ জাতি, আদ নুহুকে কি ডুবে দিল, নুহুর প্লাবনে নিজের সন্তানকেও কিন্তু একটু আল্লাহর কাছে চাইছিল যে আল্লাহ আমার ছেলেটাকে অন্তত দেন, বাঁচে দেন আল্লাহ। না রে নুহু, হবে না ভাই, মানে তোর দরকার নাই। তার কেন হবে না? ও মানে তার মানে দেখো, নিজের নবীর কথাও শুনতেছে না, মানে কি আল্লাহ নবীর কথাও শুনতেছে না, কারণটা কি? আর এখন কি একটু যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, হারুনের সাথে সম্পর্ক, ফোন দিয়ে পট করে শফিক নজরুল বাজে বকে বেশি, ওর কথাই শুনবে কিনা? কিন্তু আল্লাহ শুনলো না, ও গেছে কি অ্যাস্ট্রে, তার মানে ও কি ধ্বংস, তার মানে ওর কাছে ক্ষমা, হ্যাঁ তারপর পরম করুণাময় হেল্প করতেছে। তো মূল কথা হচ্ছে যে এই যে বিচার বিভাগটা আমাদের কিন্তু আসলেই ফালতামো একটা। বিচার বিভাগে যারা বিচারক সাহেবরা, ওরা অবশ্য নম্র হয়, যারা বিচার করে তারা কি হয়? নম্র, যত কোয়ালিটি, এটাকে ইন্টিগ্রিটি বললে ভুল হবে? ইন্টিগ্রিটি বলো, যাই বলো না কেন, বিচার বিভাগ যে নিভৃতে কাঁদে, সেটা পিএন দুদা ভার্সেস পি শিবশঙ্কর। কি কেস? পিএন দুদা ভার্সেস পি শিবশঙ্কর অ্যান্ড আদার্স। অল ইন্ডিয়ান রিপোর্ট আমরা দেখেছি 1988 সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট, সেখানে বলছে আওয়ার জাস্টিস সিস্টেম ক্রাইস ফার টু লং। আমাদের বিচার ব্যবস্থা কি করছে? নিভৃতে কাটছে, একাকি করুণ আর্তনাদে কাটছে। কেন? স্বাধীনতা থাকবে সম্ভব? ওটা কথা নয়, মূলত বিচারকরা হয় কি ইন্টিগ্রেট, নম্র, ভদ্র, সত্যিকারে কিন্তু এরা ভদ্র। আবার দিন শেষে এটা আছে কি
জবলেস হওয়ার ভয়, চাকরি, এবং কি এমন হতে পারে জেল জরিমানা দিয়ে না হলে গুলি করে মারা ফেলবে। ওই জন্য আমাদের এরশাদ বলতেছে কি, এ ভাই আমাকে গুলি করে মারে, এত নেতা মরছে, এরশাদ মরেনি কিন্তু, খেয়াল করো কেন মরেনি বলো দিনি, আন্দাজে মিডিয়াতে আসবে আমাকে মারা ফেলতে পারি ভাই, মানে এত মানে ধূর্ত, মানে এটা কি মানে শ্রীগাল নাকি ধূর্ত, না 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 আমাদের রংপুরের। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে বিচার বিভাগ যে একটা প্রহসন, বিচার বিভাগ যে কি, এটা একটা কিন্তু প্রহসন। এটা কি মানে, এটা হচ্ছে যে কলা দেখানো, রথ দেখানো, কি কলা বেচা, কলা ওগুলো, তার মানে ও বললো যে আমার স্বাধীন পৃথক, ইয়েস দ্যাট ইজ সেপারেটেড, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক, ওয়েল বাট দ্যাট ইজ নট ইন্ডিপেন্ডেন্স এট অল। ক্লিয়ার? বুঝা যাচ্ছে কিনা? আমি গভীরে যাচ্ছি না এই জন্য যে এত গভীর জানার দরকার নেই। তারপর আবার উগ্র হয়ে গেলে আবার রাষ্ট্র যে আবার স্যাডিশন বা রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে আবার নাশকতার মামলা দিয়ে ঢুকে দিবে জেলখানায়, একটু ভয় লাগবে, টিচার মানুষ ভয় করাও লাগবে। হ্যাঁ, তাহলে এই যে কার্যকর হলো কখন? 1 নভেম্বর 2007 কার্যকর। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সংবিধান বিধান অন্তর্ভুক্ত করা হয় 1 নভেম্বর 2007। আসতে যদি পারে তখন উত্তর করতে পারবো কিনা, তার মানে ফখরুদ্দিন ফাটাই দিছে নাকি? হ্যাঁ, রিয়েল হিরো কি রিয়েল না ভুয়া? সেখানেও প্যাস আছে, কিছুই না। আরে ভাই, ওখানেও প্যাস আছে, ওখানেও পলিটিক্স আছে, তোমরা বুঝবে না, তাই ঠান্ডা মাথায় বুঝবে না। যে একজন মানুষ বলতেছে যে প্রাইমারি টিচার বলতে পারে যে আমি ঘুষ খাই না, কারণ স্কোপ নাই ভাই। কি আমরা কি সবাই সৎ? রাইট। কেউ একটা গল্প মনে পড়ে গেল, দেখো মজা, দেখো দুই বন্ধু গল্প করতেছে, একটা ধরেন একজন বিদেশি আমেরিকান বন্ধু আর একটা বাংলাদেশি বন্ধু, কি দুইজন কিন্তু গল্প করতেছে। একজনের বাড়ি ধরে নিলাম ইউএসএ, কোথায় বাবা? আরেকজনের বাড়ি কি বাংলাদেশি বন্ধু, এরা হোটেলে বসছে, যে এখানে বসে খাচ্ছে, একটু মজার দেখো, 1 মিনিটে শেষ করতেছি, তাড়াতাড়ি আমরা পড়ায় যাবো, টেনশন কিছু, এগুলোও জানা দরকার। এই যে ইউএসএ এর এই বাংলাদেশের এখন বলতেছে কি, এই বন্ধু এখন চাই লেখা চিয়ার্স, বা একটু ডালডুল খা, মজা খা, জিম মারে থাকবো হনি, হ্যাঁ, বা ভালো কিছু খা, একটু টক খা, না না কেন খাবে না, আমি রোজা আছি। এখন করছে কি, রোজা কি বিধর্মী? বলতেছে কি বিধর্মী বলা যাবে? বলে, যাই হোক, এগুলো ওভাবে না, দুঃখ করে বলা যাবে না, এগুলো বলা উচিত না। একজন হিন্দু, তুমি যদি হিন্দুর ঘরে জন্ম নিতে, তাই বলে তুমি হিন্দু বলবে? খ্রিস্টান তুমি বলবা? এগুলো বলা ঠিক না, আঘাত দিয়ে কাউকে কথা বলা ঠিক না। তার মানে তুই শ্রেষ্ঠ কেন? তুই শ্রেষ্ঠ নাও তো হতে পারিস, অবশ্য শ্রেষ্ঠ কেন আল্লাহর কোরআন বলতেছে, এই জন্য এখানে আর বলা যাবে না। ইন্দাল্লাহ মানে ইন্দাল কি যেন বলছে, যে ইন্দাল্লাহুল ইসলাম, কি যেন, যে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তো এই যে এখন করছে রোজা আছি, এই জন্য খাওয়া যাবে না, রোজা কি কয় আমাদের এইরকম এই সিস্টেমটা বলে দিল। এখন করছে ও তাহলে তার মানে তোমাদের দেশে মনে হয় জেলখানা নাই না? কে জেলখানা? আবার জেলখানার সাথে রোজার সম্পর্ক কি? এটা আগে বলার আগে করছে কি, রোজা আছে তো তুমি খাইছো তো খাও, তো করছে না খাওয়া হবে না। আশ্চর্য, তুমি খাইলে কি হবে? আল্লাহ গুনাহ লিখবে। তা আল্লাহ তো মানুষ তো দেখবে না, গোপনে খাও, কেউ তো দেখে না। তো বলছেন গোপনে খাইলেও আল্লাহ দেখে, কি তাই নাকি? তাহলে গোপনে যে, তার মানে ও বুঝছি, তাহলে তোমার দেশে তো জেলখানা নাই, তোমার কাছে হ্যাঁ আছে, তাহলে জেলখানা আছে বুঝলাম না, তাহলে তুমি জেলখানা কেন থাকবে? যে গোপনে তুমি আল্লাহর ভয়ে রোজা আছেন, তাহলে আল্লাহর ভয়ে চুরি করেন কেন, ডাকাতি করেন কেন, ধর্ষণ করেন কেন? জেলখানা থাকার দরকার কি? কথা কত লজিক দেখো, কত শক্তিশালী কথা। আল্লাহর ভয়ে যদি তুই রোজাই থাকিস, তাহলে তুই আল্লাহর ভয়ে ধর্ষণটা কেন করতেছিস ছোট বাচ্চাটাকে? হ্যাঁ, ওর সম্পত্তি লুটে খাচ্ছিস কেন, চুরি খাচ্ছিস, 2 দামবারি করে খাচ্ছিস, যেভাবে হোক খাচ্ছিস কেন? জেলখানার তো দরকার নাই ভাই। ও কিন্তু ঠিকই বলছে, দেখো একজন অন্য ধর্মের হয়েও তার শক্তি কতখানি, দেখো মেধা মনন কতখানি। যেটাই যদি হয় তাহলে জেলখানা থাকা, ও আপনার দেশে তো জেলখানা নাই না? না না, জেলখানা তো আছে। তাহলে মানে কত বড় বাটপার আমরা, চিন্তা করো।
আমাদের জেলখানাও আছে, আবার আমরা আল্লাহর ভয় তাহলে সর্বদাই প্রতারক, এটা কিন্তু মিথ্যা। আমরা বাটপারো, আমরা বাটপারো, তাহলে এটা যোগ হবে কিন্তু ওখানে, সর্বদাই প্রতারক হবে না। কবি, সাহিত্যিক, শিল্পী, আবার হচ্ছে কি গায়ক, গীতিকার, সুরকার, এর সাথে যোগ কি হবে? প্রতারক তো বলছেই, এর সাথে আর কি যোগ হবে? বাটপার। সো লেটস হ্যাভ আ লুক হিয়ার। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের এখানে আর পড়তে হচ্ছে না, ওখানে শুধু ওইটাই পড়তে হবে, এখানে আর পড়ার দরকার নাই। এখন যেটা প্যাস আসবে একটু 100% লিখে রাখেন, এই কোশ্চেনটা আসবে 100%। এটা কেমনে বলবে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এই কোশ্চেনটা তুলে ধরে বলবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে কোন শ্রেণীর মেট্রোপলিটন এরিয়ায়, এই কোশ্চেনটা দিবে। মানে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ইকুয়াল টু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, একই পাওয়ার। এই কোশ্চেনটা আসবে, বলবে নিচের কোনটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কোন আদালত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এটা 100% দেব। ক্লিয়ার? এইভাবে তাহলে সিজিএম এর কে ইকুয়াল সিএমএম, এর দুইজনের পাওয়ার কি সমান। তাহলে কোশ্চেন কিন্তু এটা আসবে না, আসবে এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন নিচের কোন আদালত, পারবা কিনা? হ্যাঁ, অ্যাগেন প্রথমে আচ্ছা পরে তো না, তোমাদের মেন্টালিটি না, এসে দেবো ক্লাস। প্রাণবন্ত স্টুডেন্ট না হলে আমি পড়াই না, এটা আমার টিচিং লেভেল। এটা এই নয় যে বাংলাদেশের আবুলদের টিচিং লেভেল বা টিচিং অ্যাপ্রোচ। তোমাদের মধ্যে একটা ফিলিংস নাই, মানে মরার মতো যখন ফিলিংস, ওই শিক্ষা কখনোই ডোপামিন নিঃসৃত হতে হবে মস্তিষ্ককে, কি হবে? তার মানে আমি ব্যর্থ টিচার, ডোপামিন নিঃসৃত করতে পারছি না তোমাদের। ওকে, লেটস হ্যাভ আ লুক হিয়ার। প্রথমে আগে ওয়াও, এই যে টানটা দিয়েছে, আসিফ টান দিয়েছে, সাব্বাস সাব্বাস, এই টান দিতে হবে। লেটস হ্যাভ আ লুক। এই যে এখানে দতে কি বোঝানো হয়েছে? দোয়াতে অপরাধ দমন। ও মাই গড, এর প্রসঙ্গ আছে কত ধারা থেকে কত ধারা? এর প্রসঙ্গ আছে হচ্ছে 154 থেকে 106 থেকে 153। এই অপরাধ দমন বলতে সত্যিকার অর্থে এই সমাজ কি বোঝে লক্ষ্য রাখুন প্রিয় বন্ধুরা। এই যে অপরাধ দমন, দতে অপরাধ দমন না, এই অপরাধ দমন মানে কি আপনারা সেটা কি জানেন? পরীক্ষায় যদি বলে ফৌজদারি কার্যবিধিতে অপরাধ দমন বলতে আপনি কি বোঝেন, কি লিখবেন, কি জানেন বলেন দিনে? কেউ কিন্তু কিছু বলতে পারবে না, কারণ জ্ঞান নাই। পরীক্ষায় যদি বলে বিখ্যাত বা কুখ্যাত মামলার আলোকে ফৌজদারি কার্যবিধির অপরাধ দমন থেকে একটু তস করে দেখান, তখন কবে কি রে এগুলো আবার কি করছি? বলে দেই, এখানে অপরাধ দমনের সূত্রটা লেখো মুশ উজবি, মুশ উজবি। এখন প্রশ্ন হবে কি রে মুশ উজবি আবার কি? মুতে হচ্ছে মু সমান লেখো, মু সমান মুসলেখা। এই মুসলেখাটা আপনি সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 3 বছর। ক্লিয়ার? এরপরে দেখো বাবা দুন্তস্য, দুন্তস্য হচ্ছে সমাবেশ। কি সমাবেশ বাবা? বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি। এটা দূর করলেই তো একটা অপরাধ দমন হবে। মুসলেখা নিলেই তো একটা অপরাধ দমন হবে না? বেআইনি সমাবেশ দূর করলেই তো একটা অপরাধ দমন হবে না? এরপরে উতে উৎপাত, গুণ উৎপাত থাকে না, পাবলিক নুইসেন্স, গুণ উৎপাত দূর করতে হবে। এবারে জতে হচ্ছে জরুরি অবস্থা, জরুরি অবস্থা জারি। হ্যাঁ, জরুরি অবস্থা কি রে? তো কোথায় 100 কত 44 না? এরপরে বিতে কি বিরোধ, কি বিরোধ রে? ভূমি বিরোধ। কি বিরোধ? ল্যান্ড ডিসপিউট 145। এই যে লক্ষ্য রাখি আমরা, এই ভূমি বিরোধ 144 ধারা 145 ধারা বলবৎ থাকে 2 মাস। এটা ইম্পর্টেন্ট, 100% দাও 2 মাস। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মুসলেখার সর্বনিম্ন সময় 1 বছর, সর্বোচ্চ সময় হচ্ছে 3 বছর। তাহলে আমরা কি পেলাম? অপরাধ দমন হচ্ছে মুশ উজবি। আবার বললাম কি হবে? মুশ উজবি, মুশ উজবি। তার মানে মুশ উঠবে, মুশ উঠবে এখানে। আগেন প্রথমে আছা পরে তবু, এইবার হয়েছে। সাব্বাস বাঘের বাচ্চারা, এইটা হচ্ছে পড়া। মানে মনে যদি প্রাণবন্ত না থাকে আপনি শিখবেন না কিছু। ঠিক আছে বাবা? মনটা হবে কি সব সময়, কোনটা বলেন, কোনটা বোঝেননি? হ্যাঁ, জরুরি অবস্থা যে ওই যে 144 ধারা জারি করে না মাঝে মাঝে সরকার,
হ্যাঁ বাম্বু ফাটাই না। হ্যাঁ বাংলাদেশের পলিটিক্স কিন্তু খুব সহজ, একটু যারা মাথা চাড়াতে উঠবে লিডার, কয়েকশো কোটি টাকার ব্যাংক ব্যালেন্স সবই হবে। তো এখন আমি ভাবতেছি এই সিজিং ছেড়ে দিয়ে কি করবো, আমি রাজনীতি করব। আমি আর কবিতা লিখবো না, 8-10 জন কবির মতো আমি আর কবিতা লিখবো না, আমি এখন রাজনীতিবিদ হয়ে যাব। আমি কি হয়ে যাব, রাজনীতিবিদ। আমার এগুলো ভালো লাগে না আর, আমার এগুলো ভালো লাগে না আর। খুব তাড়াতাড়ি আমি চলে আসতেছি রাজনীতির জগতে, সবকিছু তছনছ করে দিব পুরো মাঠ। হ্যাঁ তাহলে কি হলো, অপরাধ দমন আমরা কিন্তু বলতে পারছি। তাহলে ওখান থেকে কিন্তু একটা বলতে পারলাম যে অপরাধ দমন করতে গেলে মুস উজবি লাগে, মুস উঠবে। মুতে কি মুসলেখা সম্পাদন করতে হবে। দ্যাট দা হোয়াট এক্স্যাক্টলি দ্য মুসলেখা। এই যে সর্বোচ্চ সময় কত, সর্বোচ্চ সময় কত, দন্ত সাথে কি বেআইনি সমাবেশ, কি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি। এর প্রসঙ্গ আছে পেনাল কোডের কত ধারায়, এটাকে বলা হচ্ছে যে দ্যাট দ্য সিস্টেম্যাটিক ওয়ে লাইক দিস দ্যাট দ্য কম্পারেটিভ স্টাডি অফ লস। আপনি কম্পারেটিভ স্টাডিতে ল পড়লে এটা মাথায় বেশি থেকে যাবে। কেমনে আমি যুক্তি দেখাচ্ছি, আপনাকে যখন বেআইনি সমাবেশ বলতেছি আনলফুল অ্যাসেম্বলি, তখন আমি হুট করে সিআরপিসিতে পড়ে কোন ধারাতে পড়ে হুট করে প্যানেল কোডে কেন যাচ্ছি। টেনশন হচ্ছে যখন আপনি যে জিনিসটা পড়বেন, ধরুন অপরাধ আমলে নেই, যেমন অপরাধ আমলে নিচ্ছে কিন্তু সিপিসিতে কোথায়, ওয়ার্ডার 40 নয় নাকি সিপিসিতে, কিন্তু সেই প্রসঙ্গটাই সিআরপিসি যখন বাবুতে যাচ্ছে 154তে ভদ্রলোক পুলিশ নিচ্ছে অপরাধ আমলে নাকি, কিন্তু সেইটাই 190 নিচ্ছে ভদ্রলোক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে। সেই একই জিনিস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা বিসিএস ক্যাডার তারা নিচ্ছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিচ্ছে, তাই না বাবা? সেই একই জিনিস যখন 193তে সেশন জাজ নিচ্ছে না, তাহলে আপনাকে যখন কম্পারেটিভ স্টাডিতে পড়বেন তখন এইগুলো আপনাকে হেল্প করবে এবং আইনটা পড়ে শান্তি পাবেন, পরে আপনি ভুলবেন না। মিস্টার ফাদ, what exactly is happening to you? Are you sleeping? No, it is higher than we discussed in terms of laws. Again, please. প্রথমে আসা এখানে বি দ্বারা কি প্রসঙ্গ টানা হয়েছে? এই বিশেষ কার্যক্রম বলতে আপনি কি বোঝেন? হ্যাবিয়াস কর্পাস রিট, আমরা জানি স্টেট ভার্সেস ডিসি সাতক্ষীরা, দ্যাট ইজ দ্য ল্যান্ডমার্ক কেস, ইউ নো, ফারজানা হক ভার্সেস বাংলাদেশ। আমরা কি জানি স্টেট ভার্সেস ডিসি সাতক্ষীরা, স্টেট ভার্সেস ডিসি কি সাতক্ষীরা 46 ডিএলআর। এই কেসে কি করছিল ময়না, কোহিনুর আর ময়না বেবির খেলা, মানে অন্যায়ভাবে জেলখানায় আটকে রাখছে, তাই তো? আবার হচ্ছে ফারজানা হক বনাম বাংলাদেশ নাকি, সানাউল হক নিরু নাকি, বারবার অ্যারেস্ট করে নাকি, যখনই সারা যায় তখনই আসে আবার মাঠ থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। প্রিভেন্টিভ ডিটেনশন, তাই তো? প্রিভেন্টিভ ডিটেনশন। সো অনেক কেস আছে আমরা পড়াবো, টেনশনের কিছু না। আমাদের প্রিলি বইটা হচ্ছে এরকম হটেস্ট এবং রিটেন বইটা হচ্ছে হটেস্ট। সো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এটা ল ডক্টর, এটা সবগুলা দেখালে তো আমরা ফকিরপতি হয়ে যাবো। আজ এখানে স্টপ করে দেই বাবা, কি বলেন? হ্যাঁ এখানে স্টপ করে দেই। আরো আরো কি কো, এত পড়াবো? বুঝলাম না, এত মানুষ মাথায় মনে থাকবে? হ্যাঁ স্যার ওই যে 12টা নির্দেশনা স্যার এটা পাবো করতেছে, ওটা আমি দিয়ে দিব, আমার বই আছে, রিটেন বই, এটা সবকিছু আছে। তোমরা কিন্তু সব প্রশ্নগুলো তছনছ করতে পারবে। দেখো যে কোনো কোশ্চেন তোমাকে এখন দিলে, যে কোনো কোশ্চেন মনে করবে যে এগুলো তো পানি, দেখো তুমি মনে করবে যে পানি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তছনছ করতে পারবে। যে কোনো প্রশ্ন কিন্তু মনে হবে কিরে এত সহজ জিনিস কেন? এই যে দেখো হুট করে যদি কোশ্চেন দেখি, ফৌজদারি মামলায় স্থানান্তরের সাথে জড়িত ধারা ঠিক নেই। দেখো আপিল বিভাগ কিন্তু মামলা স্থানান্তর করে 525 কয়ে, কেন কতেই তো এ বুঝায়, এতেই তো আপিল বিভাগ নাকি। এরপরে দায়রা জজ কত, খ দায়রা জজ কে 526 খ, আর হাইকোর্ট বিভাগ কি 526 ক। তাহলে দায়রা আদালত কিন্তু ভুল, এটা এ মামলা স্থানান্তর 526 খতে হবে না, তাহলে কোথায় হবে? যুক্তি কি? এগুলা ঠিকই আছে, এগুলো সব ঠিক, এটা ভুল আছে। এ মামলা স্থানান্তর করার ক্ষমতা কতটায়?
বলেন ওই যে 539-এর খ না ক বলেন, 539 না 439? এই যে এটা আছে দেখেন, এই ধরনের প্রশ্ন দেখেন, কোনটি ভিন্ন প্রকৃতি? রিভিশন আদালত কয়টা? 2টি, ঠিক আছে। নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা 439, ভুল, কারণ নিম্ন আদালতের নথি তলব তো 435। তাহলে হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা 400, হ্যাঁ ঠিক আছে। দায়রা জজদের রিভিশন ক্ষমতা 439-এর ক, এটা ঠিক আছে। পরীক্ষা এমনও হতে পারে দায়রা আদালতের রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কত ধারায়? উত্তর দিবেন 439-এর ক ধারায়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিনা? আমরা একটু হট জিনিসটা আপনাদের দেখাই। হট কোনটা একটু দেখাই, হটটা একটু পড়ি, তাহলে একটু জ্ঞানটা মাথায় ভিতরে ঢুকে যাবে বেশি। কি বলেন? ইয়েস স্যার। অ্যাগেন প্লিজ। প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে, প্রথমে আসাদ পরে তবু আবিষ্কার করে। ওয়াও, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখেন 15, কি দেখতে পাচ্ছি? 15। 1 নম্বর প্রশ্নে তাকাই, ফৌজদারি কার্যবিধি সংক্রান্ত কোন তথ্যটি ভুল? দেখেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদে এখনই শিখালাম 2007 সালে সৃষ্টি হয়েছে। 1 নম্বর 2007, ফখরুদ্দিন গভর্নমেন্ট, মাজদার হোসেন কেস, আর্টিকেল 22 অব দ্য কনস্টিটিউশন, ধর্ষিত রেপ্ট কনস্টিটিউশন, খালি কনস্টিটিউশন বললে ভুল হবে, হলি কনস্টিটিউশন বলবো না, রেপ্ট কনস্টিটিউশন, কনস্টিটিউশন। মাঝখানে কিছু বলি স্যার। আচ্ছা, বিনা ওয়ারেন্টের গ্রেপ্তার কোথায়? 54 কয় প্রকার ব্যক্তি? 5 আর 4 যোগ করে দিলে কত? 9 প্রকার ব্যক্তি, নাকি? সেটা মনে রাখার হবে কি? সিপস অর্ডার, নাকি? সিপস অর্ডার। এরপরে কি দেখো, দায়রা আদালতের বিচার কয়টা? 3 শ্রেণীর। কি দাদা উজু করে? দাদা উঁচু করে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? তথ্যটি ভুল এইটা। যুগ্ম জজ, যুগ্ম দায়রা জজ এখানে কয় বছর? 10 বছর। 10 বছর। এভাবে পড়ালেখা করতে হবে। এগুলা কেন এবং এটা ভুল কেন এবং শুদ্ধ কি হবে, এভাবে যারা পড়বে তারাই শুধু পাশ করবে। এবারে দেখো ব্যতিক্রম তথ্য কোনটি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারেন সর্বোচ্চ কয় টাকা? আচ্ছা, এই যে জরিমানা করতে পারে সেটার বুদ্ধি কি? 510, 35, 22। এখন 510 কি? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট মানেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাই তো? এটা 5 বছর 10,000 টাকা, তাহলে এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে টাকা। তাহলে এটা কি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এটা কি থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট? তাহলে 510, 35, 22। আবার বলতো, রিমান্ড সর্বোচ্চ তো 15 দিন দেওয়া যায় না, 24 দিন, তার মানে এটা ভুল। হ্যাঁ, এই যে রিমান্ড সর্বদিন কি 15 দিন। সর্বনিম্ন, এটা কতদিন? 15 দিন। তাহলে উত্তর কি আছে? 24 দিন। এটা ভুল, তাহলে উত্তর এটা ব্যতিক্রম। আর এগুলা ঠিক আছে। ব্যক্তির সদাচরণে মুসলাকা দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, ঠিক। চয়ানুসারী তারা বলবৎ থাকে 2 মাস, ঠিক। তাহলে এই 3টা ঠিক আর এইটা ভুল, তাহলে এটা ব্যতিক্রম তথ্য কিনা? ব্যতিক্রম কিনা? কারণ 3টা শুদ্ধ আর একটা ভুল, মানে ব্যতিক্রম কোনটা? মজা না? এরকম প্রশ্ন পাইছিলে আমাদের বই ছাড়া বাংলাদেশের কোনো বই নাই, অসম্ভব। বুঝা গেছে? সোলো ডক্টর আইনের শ্রেষ্ঠ কোচিং। আপনাদের কি বললাম বলেন তো? এরপরে কি বললাম দেখেন তো, ঠিক মনে হচ্ছে না। দেখো তো বাবা, চার্জ গঠন 242-এ কে করে? ম্যাজিস্ট্রেট কোর্ট। আর 265-এর ঘ থেকে করে সেশন জাজ। তাহলে চার্জ পরিবর্তন, এখন খেয়াল করো, চার্জ পরিবর্তন 227, তাও ঠিক আছে, এটাও ঠিক আছে। চার্জে থাকে শাস্তি না, এটা ভুল। চার্জে কিন্তু শাস্তি থাকে না, থাকে না, চার্জের শাস্তি থাকে না। থাকে না। কি থাকে তাহলে সেখানে? সেটা আবার জানতে হবে। অপরাধের স্থান, পদ্ধতি, পন্থা, ধারা, আইন, যদি ওই অপরাধের নাম না থাকলে ব্যাখ্যা। কোন কেসে বলছে? আব্দুর রাজ্জাক বনাম রাষ্ট্র। আব্দুর রাজ্জাক বনাম রাষ্ট্র। এই কেসটা কি 48 DLR HCD 457 নম্বর পিস। খুলে দেখেন, চার্জ আসলেই ধামাস করে এই কেসটা লিখবেন, আব্দুর রাজ্জাক বনাম রাষ্ট্র, 48 DLR HCD পেজ নাম্বার 457। এই কেসে বলছে চার্জ এমন একটা জিনিস, সেটা প্রাথমিকভাবে একজন আসামি জানার অধিকারী, কারণ যাতে সে স্টেপ নিতে পারে, হাউ টু প্রোটেক্ট হিমসেলফ, নাকি বা হিম ওর হার সেলফ ওর হার। তো এই যে ব্যাপারটা ঠিক মনে কোনটা হচ্ছে না, তাহলে ওইটাই ঠিক। তাহলে আগাম জামিনের ধারা তো এটাতে অ্যাপ্লিকেবল, তাই নয় কি? ইয়েস স্যার। বুঝা যাচ্ছে কিনা? এই যে ফাইনাল রিপোর্ট, ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে আসামি কি পায়? অব্যাহতি পায়। ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে পাবে। অব্যাহতি। তাহলে খালাস কখন? সাক্ষ্য প্রমাণ হয়ে গেছে, এভিডেন্স খালাস পাচ্ছে। খালাস হলে 470 তে না? খালাস কিন্তু 247-এও দেয়, 248-এও দেয় ধারায়, এগুলো কিন্তু খালাস দেয়। এবারে অব্যাহতি দেয় কোথায়? 249-এ মুক্তি যদি দেয়,
এই অব্যাহতি দেয় না, এই খালাস দিলে কি হবে? আপিল হবে। আপিল হবে। খালাস হলে কি? আপিল। আর মুক্তি দিলে কি? রিভিশন। রিভিশন, তাই না? আর অব্যাহতি দিলে কি? রিভিশন, তাই না? এটাকে একটু কনফিউজটা সবাই লেখো তো বাবা, এইখানে পড়ারই দরকার নাই। এখানে কি যেটা পড়বা একটু লিখো তো, মুজা ও অখাদ্য ক্রোক করা যায় না। মুজা ও অখাদ্য, সবাই লেখো। মুজা ও অখাদ্য ক্রোক পুনরুদ্ধার, মুজা ও অখাদ্য ক্রোক পুনরুদ্ধার করা যায় না। এখানে সব আছে আপিলের খেলা। তাহলে এখানে লেখো আপিল সমান, আপিল সমান সফিক্স, উপরে লেখো সফিক্স মেথড। এগুলা কিন্তু নকল চুরি করে, সফিক্স স্ট্র্যাটেজি বা দুর্দান্ত কৌশল। আপিল সমান মানে কি? আপিল হবে এগুলা ক্ষেত্রে। তাহলে মুতে কি লেখো সবাই? মু সমান লেখো মুসলেকা, মু সমান কি? মুসলেকা। এরপরে যা লেখো, যা সমান কি? জামানত নাকোস। কি রে? জামানত নাকোস। এরপরে লেখো অতে লেখো অপর্যাপ্ত দণ্ডাদেশ, অপর্যাপ্ত দণ্ডাদেশ। এরপরে খা সমান লেখো খালাস। এরপরে দ সমান লেখো দণ্ডাদেশ, দণ্ডাদেশ। আর ক্রোক পুনরুদ্ধার, ক্রোক পুনরুদ্ধার। তো এখন আমরা যদি ক্রোক পুনরুদ্ধার করি, এই ক্রোক পুনরুদ্ধার 89 ক্রোক পুনরুদ্ধার আছে না? আপিল করবে 405-এ গিয়ে। আপিল কোথায় হবে বাবা? আপিল করবে 405-এ। এরপরে আবার কি মুসলেকা কোথায় আছে? 118। 118। আপিল করবে 406-এ গিয়ে। জামানত কোথায় আছে? 122-এ। আপিল করবে কোথায়? 406-এর কয়ে। এরপরে অপর্যাপ্ত দণ্ডাদেশ 417-র ক। হ্যাঁ, আপিল করবে কোথায়? আপিল পিপি করবে 155-তে যায় 60 দিনের মধ্যে। 60 দিনের মধ্যে। সেটা পিপি 155 কি? অনুচ্ছেদ তামাদির। কিন্তু ফরিয়াদি করবে কি? 417-র কয়ের কয়েক 2। 2। এখানে করবে ফরিয়াদি কয় দিন? 60 দিন। এরপরে খালাস আদেশের বিরুদ্ধে ফরিয়াদি আপিল করবে কত? 60 দিন। এই খালাস আদেশের বিরুদ্ধে আপিল কোথায় আছে? 417-র কি? 17-ই। আর এটা আপিল করবে কি? 417-র 3-এ গিয়ে নাকি? কয় দিনের মধ্যে? 60 দিন। কিন্তু পিপি করবে কয় দিনের মধ্যে? 6 মাস। এই 6 মাসের প্রসঙ্গ আছে কত? 157 অনুচ্ছেদ। কোন আইন? তামাদি আইন। ক্লিয়ার বাবা? তসনস, নিমিশে তসনস করা শিখতে হবে। প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে পথ। প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে। প্রথমে আসা পরে তবু আবিষ্কার করে। তাহলে আপিল কোন ক্ষেত্রে? মুজা খাদ্য ক্রোক পুনরুদ্ধার করা যায় না, মুজাও খাদ্য ক্রোক পুনরুদ্ধার করা যায় না। এই মু ফর মুসলেকা। কোন মুসলেকা? ওই যে সর্বনিম্ন 1 বছর, সর্বোচ্চ 3 বছর। জামানত নাকোস, অপর্যাপ্ত দণ্ডাদেশ হয় না অনেক সময়? অপর্যাপ্ত দণ্ডাদেশের মধ্যে পিপি আপিল করবে 60 দিনের মধ্যে, ফরিয়াদ দুইজনই 60 দিন। কিন্তু পিপি আপিল করবে যে 60 দিনের মধ্যে, তার প্রসঙ্গ আছে তামাদি আইনের 155 অনুচ্ছেদে। ক্লিয়ার? আর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে কয় দিনের মধ্যে? ফরিয়াদি ফরিয়াদি করবে 60 দিন। দিনের ভিতরে। আর পিপি করবে 6 মাস। এর প্রসঙ্গ আছে তামাদি। তার মানে যে আইনই পড়েন না কেন, তামাদি আইন লিঙ্ক আপ করে পড়তে হবে। যে আইনই পড়েন না কেন, তামাদি আইনটাকে লিঙ্ক আপ করে পড়তে হবে। এই বোঝা যাচ্ছে না? মানে কঠিন বোঝা নিন। আবার বোঝাচ্ছি কোন কোন ক্ষেত্রে আপিল হবে। এই ক্ষেত্রে আপিল হবে মুসলেকা, জামানত শব্দটা দেখলেই আপিল দেখাবেন, মুসলেকা শব্দ দেখালেই আপিল দেখাবেন, জামানত শব্দ দেখলেই আপিল দেখাবেন, অপর্যাপ্ত দণ্ডাদেশ দেখলেই আপিল দেখাবেন, খালাস দেখলেই আপিল দেখাবেন, দণ্ডাদেশ দেখলেই আপিল দেখাবেন, ক্রোক পুনরুদ্ধার দেখলেই আপিল দেখাবেন। এবারে বুঝছেন মনে হয়? পরীক্ষায় থাকবে আপিল, রিভিউ, রিভিশন, রেফারেন্স। উত্তর এই শব্দগুলো দেখলে কি দেখাবেন? পারবেন কিনা? হ্যাঁ। এরপরে এখন থাকলো এটা আপিল যে পেয়ে গেলাম, যেহেতু আমরা আপিলটা শিখে গেলাম না, গেছে কিনা? এরপরে কি শিখবো? রিভিউ কি শিখবো? না, কারণ সিআরপিসিতে রিভিউ নাই। সেটা কোন ধারাতে বলা আছে? 369। সিআরপিসিতে কি নাই? তাহলে এটা পড়ার দরকার আছে? তাহলে আগেই বাদ দিলাম একটা অপশন। দেখো মজা, দেখো। তাহলে শুধু আপিল তো শিখলাম, কি শিখলাম? মুজা অখাদ্য ক্রোক করা যায় না। এরপরে কি পড়বো বাবা? রিভিশন, তাই না? এই রিভিশন পড়ার বুদ্ধিটা কি? রিভিশন পড়া মানে আর পড়াই লাগবে না,
কারণ আপিল তো জানি, তাহলে ধ্যাম ধ্যাম করে খালি রিভিশন দেখাবো। যে মানুষ খাঁটি বাংলা উপসর্গ অ অগা অজ অনা আ আর আন আব ইতি কতকুনি পাতি বিভরাম শশা সুহা জানে, সে সংস্কৃত উপসর্গ পড়ার দরকার আছে? অটো সে পারবে। যে জানে যে অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কতকুনি পাতি বিভরাম শশা সুহা 21টা পাইলো, তাহলে ওই এখন যদি বলে প্র কি, তাহলে বলবে সংস্কৃত উপসর্গ। তার মানে যে সন্তান জানে মুজা ও অখাদ্য ক্রোধ পুনরুদ্ধার করা যায় না, তাকে যদি বলে এখন তাহলে অব্যাহতির বিরুদ্ধে কি? কেন? কারণ এখানে মুজা ও অখাদ্য কি অব্যাহতি আছে? যদি বলা হয় মুক্তির বিরুদ্ধে কি? কঠিন বোঝেনি, মানে অবাক বিস্ময়ে দেখতেছ। সে মানুষ আপিলের কথাগুলা জানে, মুজা ও অখাদ্য ক্রোধ করা যায় না। আপিল তো শিখছি, তাহলে ফৌজদারিতে তো রিভিউ নাই। হ্যাঁ কি রিভিশন যেটা করতে পারছি, মানে রিভিশন যেটা আমি পারতেছি, তা বাকি রয়েছে যে আপিল। রিভিশনের মধ্যে নাই আপিল তো এই আরে ভাই বুঝাচ্ছে, এটা বুঝতেছে এরা, বুঝাচ্ছি। আপিলের জিনিসগুলো তো আমরা জানি, শব্দগুলা বাকি তো রিভিশন। আপিলের শব্দগুলো আমরা কি জানি? মুজা ও অখাদ্য ক্রোধ পুনরুদ্ধার করা যায়নি, তাহলে রিভিউ যেহেতু সিআরপিসিতে নাই, তাহলে আমরা উত্তর দেখাবো তখন কি? যদি বলি যে অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার কি, মুক্তির বিরুদ্ধে প্রতিকার কি, যদি বলা হয় কোনো সংশোধনের বিরুদ্ধে প্রতিকার কি, কারণ এখানে সংশোধন মুজা ও অখাদ্য ক্রোধ আছে। ওই মুজা ও অখাদ্য ক্রোধ পুনরুদ্ধারের বাইরে যা আছে সব কি মারবা চোখ বুঝে? বুঝাতে পারছি মনে হয়। এরপরে দেখেন কোনটি ভিন্ন প্রকৃতির, কোনটি কি? কমপ্লেন প্রত্যাহার করলে আসামি কি পাবে? তার মানে এটা ঠিক আছে, কমপ্লেন যখন প্রত্যাহার করা হবে 248, তাহলে আসামি কি পাবে? এটাও কোশ্চেন আসতে পারে যে কমপ্লেন প্রত্যাহার করলে আসামি কি পাবে, বা এমনও হতে পারে 248 ধারায় আসামি কি পায়। আবার এটাও আসতে পারে কমপ্লেন প্রত্যাহার করা পারলে আসামি খালাস হয়, এর প্রসঙ্গ আছে কত ধারায়। দেখো একটা জায়গাতে কতগুলা কোশ্চেন আছে। বাংলাদেশের ভূখণ্ডে ল ডক্টরের থেকে দামি বই কারো নাই, সব বস্তা বসা বই। এরপর দেখো মুক্তি দিলে কি হবে, কোথায় আছে? 249 তো মুক্তি দেয়, তাহলে সেটাকে রিভিশন হবে না? এবার অব্যাহতি দিলে কি হবে? এই ভুল, কারণ মুজা ও অখাদ্য ক্রোধ পুনরুদ্ধারের ওই লাইনে নাই। দেখো যখন উত্তর করবে তখন তোমার এটা দাগাবা মুজা প্লাস অখাদ্য, ও দেওয়ার দরকার নেই, অখাদ্য ক্রোক ক্রপু ক্রোক পুনরুদ্ধার। তাহলে মুজা এটা মুসলেখা আছে, নাই জামানত আছে, অপর্যাপ্ত দণ্ডাদেশ আছে। এখন অতে অপর্যাপ্ত অব্যাহতি, খালাস আছে, দণ্ডাদেশ আছে, ক্রোক পুনরুদ্ধার আছে। তাহলে এই শব্দগুলা থাকা মানে আপিল, এগুলা নাই মানে কি? রিভিশন। তাহলে ভুল কোনটা? এটাই স্যার। এইটাই ভুল, তাহলে উত্তর এটা গ। উত্তর কি গ? ঘ তাহলে কি? দায়রা জজের রিভিশন ক্ষমতা তো 439 কতেই আছে, তাহলে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, কিন্তু ভুল কোনটা? এইটা ভিন্ন প্রকৃতির। কেন এটা ভিন্ন প্রকৃতির? কেন এটা ভিন্ন? কারণ এটা তো সত্য, এটা সত্য, এটা সত্য, এটা সত্য, তাহলে ভিন্ন কোনটা? ভুল। এটা ভুলের দিক দিয়ে এটা ভিন্ন, ভুলের দিক দিয়ে এটা ভিন্ন। কিসের দিক দিয়ে ভিন্ন? ভুলের দিক দিয়ে ভিন্ন। আর এখান থেকে যদি কোশ্চেন আসে মুক্তি দেওয়া হয় কত ধারায়? 249 কি করা হয়? কার্যক্রম স্টপ করা হয়, বন্ধ করা হয়। বন্ধ করে মুক্তি দিলে সেটার বিরুদ্ধে কি চলে? যদি আবার বলে অব্যাহতি দিলে আসামি কি পায়? হ্যাঁ, রিভিশন করা যায়। অব্যাহতি দিলে এবার জায়রা জজের নিকট রিভিশন ক্ষমতা কত ধারায় আছে? 439 দ্বারা অপশন দেবে 439 ক, 439, 439 খ, 439 গ। উত্তর কি? 439 ক। কঠিন, কঠিন। না স্যার। ওকে, এরপর দেখো ঠিক নয়। দেখো তো বাবা, ঠিক নয়, মনোযোগ দাও। ঠিক নয়, আমি বেশি করে পড়াবো, একটু ওদেরকে দিলে তো আমাদের ব্যবসা নষ্ট হবে, বুঝো না? এই জন্য আমি বলছি এটা কেটে দিই। হ্যাঁ, নো মোর টুডে। ওদের ব্যবসা বন্ধ, কারণ এলা দেখলে কেলারা পাশ করে ফেলবে। অতএব এগুলা এমনি লোভ দেখায়, বুঝো না? এখানে জাস্ট লোভ, ইয়েস স্যার। স্ক্রিনশট নিবে।